আহ, আমরা লাইভে এসে গেছি স্যার। আমরা লাইভে এসে গেছি, একটু ওয়েট করে নিই দুটো দর্শক হওয়ার জন্য। হ্যাঁ, ততক্ষণে আমরা চাইলে মানে আমি আমার প্রোফাইল থেকেও শেয়ার করছি পেজটা। সময় হচ্ছে, এসেছে, একটা শেয়ার করছি। হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, আপনাকে একটু হোয়াটসঅ্যাপ করলাম আমি লিঙ্কটা। আর হ্যাঁ, আপনার মধ্যে ভিডিওটা কি মিউট? বুঝতে পারছি না। আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি আমার ফেসবুকেও পোস্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এবং স্যার শুরু করছি তাহলে আজকে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার আমাকে? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। আজকে থিয়েটিক্যাল টকে সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের পেজে আমাদের সাথে আছেন শ্রী শান্তনু বোস, আমাদের টিচার, শিক্ষক। আজকের আমাদের বিষয় থিয়েটার ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমোরো। আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন স্যার শান্তনু বোস স্যার। স্যার, আপনার কাছে প্রথম যেটুকু জানতে চাওয়া যে যেটা বিষয় থিয়েটার ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমোরো, মানে থিয়েটার কাল, আজ এবং কাল। তো থিয়েটার ল্যাঙ্গুয়েজের দিক থেকে কাল মানে যে কালটা চলে গেছে এবং আজ কি পরিবর্তন আপনার কাছে মনে হচ্ছে? থিয়েটার ল্যাঙ্গুয়েজে কি পরিবর্তন এসেছে এবং এইভাবে চলতে থাকলে বর্তমান মানে ভবিষ্যতে থিয়েটারে কি কি পরিবর্তন ল্যাঙ্গুয়েজগত ভাবে বা মানে ভারতীয় থিয়েটারে কি পরিবর্তন হতে পারে আপনার কি? এই কাল বিষয়টা খুব অনিশ্চিত মতো, মানে কালটা যে সময়টা চলে গেছে এরকম একটা সময় আমার নলেজের মধ্যে নেই। এবং কখনোই কোনো সময়টা তো পুরোপুরি চলে যায় না, সেটা খানিকটা থেকে যায়, খানিকটা বদলে যায়, খানিকটা অন্যভাবে পরিবর্তিত হয়ে যায়। সুতরাং ভাষা একদিকে যেমন বদলাচ্ছে, সেটা নানা রকম সময়ই বদলেছে। ভাষের থেকে কালিদাসের ভাষা অনেক তফাৎ। লোকনাট্য একরকম সময়ের সঙ্গে বদলে যায়। আগে ভাবাইতে কটন শাড়ি পরা হতো, তারপরে যেহেতু সেটা টুয়ারের জন্য ধোয়া কাচার সমস্যা, সেই জন্য তাতে সিনথেটিক শাড়ি ব্যবহার করা হতো। তো সবসময় যখন একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, একটা তার সঙ্গে সঙ্গে একটা আর্থসামাজিক পরিবর্তন ঘটে।
তো তখন সেই আর্থসামাজিক পরিবর্তন এবং তার ওই টেকনোলজিক্যাল এরিয়াগুলো থিয়েটারকে নানাভাবে প্রভাব ফেলে। সেই বদলগুলো হয়তো হয়েছে, কিন্তু একটা কালকের থিয়েটার যে সম্পূর্ণ অপাঙ্ক্তেয় হয়ে গেছে, ব্রাত্য হয়ে গেছে এবং তার আর কোনো যোগ্যতা নেই, তার কোনো ব্যবহার যোগ্যতা নেই, এরকমটা আমার খুব একটা মনে হয় না। আসলে পুরনো বলে আমরা যেগুলো মনে করি সেগুলো এক একটা অনেকটা সময় ধরে একটা কমিউনিটির তৈরি করা এক ধরনের এক্সপ্রেশনের ধরন। সেই কমিউনিটিটা যখন বদলাতে থাকে তখন তার এক্সপ্রেশনের ধরনটাও বদলাতে থাকে। সো একটা যে নিশ্চিতভাবে ইয়েস্টারডে, টুডে এন্ড টুমরো আছে থিয়েটারের, এরকম আমার মনে হয় না। এই টুডেটার মধ্যে নানা রকম ইয়েস্টারডে মিলে রয়েছে এবং টুমরো মিলে রয়েছে। তাও যদি খুব নিশ্চিতভাবে মার্ক করতে হয় যে থিয়েটার আমি আজকে থেকে 25 বছর বা 30 বছর আগে দেখেছি আর যে থিয়েটার আজকে এখন দেখছি, তার মধ্যে যদি তফাৎ করতে হয় তাহলে একটা জিনিস যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে থিয়েটারের স্পেস নানাভাবে ভেঙে গেছে। আমি যখন থিয়েটার শুরু করেছিলাম তখন বা থিয়েটার দেখা শুরু করেছিলাম তখন থিয়েটারটা মূলত ছিল প্রসিনিয়াম ভিত্তিক, খানিকটা হয়তো স্টুডিও থিয়েটার, নন ইনফর্মাল স্পেসে খানিকটা নাটক হতো আর তার সঙ্গে স্ট্রিট থিয়েটার ছিল। কিন্তু এখন অনেক বেশি ফাউন্ড স্পেস, নানা রকম জায়গায় থিয়েটারের সঙ্গে টেকনিক্যাল মিডিয়েশন, তার ফলে সাইবার স্পেসও একটা স্পেস, এবং সেই রিয়েল স্পেস, ফিজিক্যাল স্পেস, সাইবার স্পেস, মিডিয়া স্পেস, দর্শক কতটা কাছে থাকবেন বা কতটা দূরে থাকবেন সেসবের তফাৎ ইত্যাদি নানা রকম পরিবর্তন ঘটেছে। এখন থিয়েটারের মধ্যে স্পেস নিয়ে একটা অনেক অ্যাওয়ারনেস হয়েছে এবং কোভিড উত্তর সময়ে আমার মনে হয় যে অনেক বেশি করে আমাদের থিয়েটারকে আউটডোরে নিয়ে যেতে হবে, কারণ এই ব্যাধিটা আউটডোরের ক্ষেত্রে অনেক কম তার স্প্রেডিং এর পাওয়ার। তো তার ফলে যদি করোনা চলতেই থাকে, তার ভ্যাকসিন যদি খুব দ্রুত আবিষ্কার না হয় এবং তার মধ্যেও যদি থিয়েটার করতে হয়, তাহলে হয়তো আউটডোর থিয়েটার, আউটডোর স্পেসেসে অনেক বেশি থিয়েটার করতে হবে, যেখানে দর্শকরা একে অন্যের থেকে দূরে দূরে থাকতে পারবেন। সেই রকম একটা কিছু থিয়েটার, এবং যখনই অভিনেতার সঙ্গে দর্শকের ফিজিক্যাল ডিস্টেন্সটা বেড়ে যাবে তখন তার মধ্যে স্পিচ একটা বড় জায়গা করে নেবে। যেমন আমরা গ্রিক নাটকে দেখতে পাই যে অনেক দর্শকের জন্য করতে হয় বলে গ্রিক নাটক অনেকটাই কাব্যধর্মী, সেটা গান গেয়ে প্রায় সুরে বলতে হয়। শেক্সপিয়ারের নাটকেও যেহেতু সেটা একটা আধা ওপেন এয়ার থিয়েটার মতো, তার ফলে সেই নাটকেও অনেকটাই ছন্দে বললে অনেক বেশি তীব্রভাবে বলা যায়। গান গাইলে যেমন অনেক দূর অব্দি পৌঁছানো যায়, খুব ব্যক্তিগত ডায়লগ বললে যেমন একটু কাছাকাছির প্রয়োজন হয়। তো সেই রকম এক ধরনের অপেরাটিক লার্জ স্কেল থিয়েটারের সম্ভাবনা এই সোশ্যাল ডিস্টেন্সিং এবং কোভিডের চলাকালীন, এবং এই কোভিড আমাদের যেরকম শিখিয়ে যাচ্ছে তাতে মনে হয় যে আমাদের ভবিষ্যতেও হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে অনেক ভাবতে হবে। সুতরাং একটা এসি বন্ধ ঘরে অনেক লোককে একসঙ্গে আমরা ঢোকাতে পারবো কিনা, তাতে আরো নানা রকম হেলথ হ্যাজার্ডস যে থাকে সেগুলোর বিষয়ে আমরা অ্যাওয়্যার হচ্ছি। সুতরাং আমার মনে হয় আউটডোর থিয়েটার, একটু স্লাইটলি লার্জ স্কেল, অপেরাটিক, এই ধরনের কাজ হয়তো আরো বাড়তে থাকবে। এবং আরেকটা মেজর জিনিস যেটা পুরনো সময়ে আমার প্রথম দিকের দেখা থিয়েটার থেকে এখনকার থিয়েটারে দেখতে পাই, খানিকটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে। যেমন আগে লাইট ডিজাইনটা খুব একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, প্রত্যেক লাইট ডিজাইনার একটা পার্সোনাল স্টাইল ইভলভ করবার চেষ্টা করতেন, বা প্রত্যেক সেট ডিজাইনার একটা পার্সোনাল স্টাইল ইভলভ করবার চেষ্টা করতেন। থিয়েটারে সেটা অনেক বেশি ছিল। ফিল্মে কিন্তু কমার্শিয়াল ফিল্মে একটা রেগুলার বাঁধা ধরা ব্যাপার চলতো, যে আচ্ছা নাইট হলে এরকম লাইট হবে, এরকম একটা রাজবাড়ি হলে এরকম একটা সেট হবে।
থিয়েটার সেদিক থেকে অনেক বেশি সিম্বলিক ছিল, অনেক বেশি ইমাজিনেটিভ ছিল। তো এখন আবার থিয়েটারে ওই রকম এক ধরনের কতগুলো প্যাটার্ন ডেভেলপ করেছে বলে মনে হয়। সব অনেক নাটকেই আজকাল দেখতে পাই যে পিছনের বার থেকে কতগুলো এলইডি লাইট লাগিয়ে এক ধরনের ব্যাকওয়াশ তৈরি করা হয়, এবং সে যেহেতু ইন্টেলিজেন্ট লাইট আজকাল খুব ইজিলি পাওয়া যায়, সেহেতু তার মধ্যে যে 6টা বা 12টা রঙের বদল হয়, সেই 6টা বা 12টা রঙের বদলকে লোকে খুব ব্যবহার করতে চেষ্টা করেন। সেই রকম ভাবেই ভিডিও প্রজেকশনের ব্যবহার আমার যতদূর মনে পড়ে বাংলা থিয়েটারে বোধহয় শূদ্রকের কোনো একটা নাটকে আমি প্রথম দেখেছিলাম, সেটা বোধহয় আমার এনএসডি যাওয়ারও আগে, এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং বাকি ভারতবর্ষের থিয়েটার ভিডিও ব্যবহার করা শুরু করবারও আগে বোধহয়। খুব সম্ভবত কমলা বা বিজয় তেন্ডুলকরের কমলা বা এরকম কোন একটা নাটকে একটা জার্নালিস্টিক সেকশন ছিল, সেটাতে একটা ভিডিও প্রজেকশনের সঙ্গে লাইভ অ্যাক্টরের একটা ইন্টারাকশন ছিল। সেই জিনিসটা অনেক বেশি বেড়েছে ভিডিও প্রজেকশনের সূত্রে হোক, বা ভিডিও প্রজেক্টর অনেক সস্তা হয়ে গেছে, সেটা অনেক ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে, ফিল্ম অনেক লোকের ধারে কাছে চলে এসেছে টেলিভিশন এবং মোবাইল নেটওয়ার্কের সূত্রে, ওটিটি প্ল্যাটফর্মের সূত্রে। সুতরাং সিনেম্যাটিক ইমেজ 3-4টে কারণে ব্যবহার করা দেখতে পাই। একটা হচ্ছে লোকাল ডিমার্ক মার্ক করবার জন্য, যে যদি একটা রাজমহল দেখাতে হয় তাহলে অনেকে একটা রাজমহলের ভিডিও বা স্টিল ফটো পিছনে লাগিয়ে দেন। অনেকে একটা সিম্বলিক ভ্যালু দেবার জন্য সেটাকে করেন। একটা কোনো হয়তো রহস্যজনক দৃশ্য হচ্ছে, তার পিছন দিয়ে হয়তো হিচককের ছবির অনেক কাক উড়ে উড়ে চলে যাচ্ছে। আর অনেকে লাইভ ইন্টারঅ্যাক্টিভিটি ক্রিয়েট করেন, যে ভিডিওতে হয়তো কারোর একটা মুখ দেখা যাচ্ছে, তিনি কিছু একটা বলছেন, তার মঞ্চে বসে থাকা অভিনেতা তার কোনো একটা জবাব দিচ্ছেন। এইরকম নানা রকম ভিডিওর ব্যবহার হতে দেখা যায়। লোকেল থেকে শুরু করে তার নানা রকম এক্সপ্রেশনটাকে আরো আন্ডারলাইন করবার জন্য। কিন্তু এর এর সঙ্গে আরো আরেকটা জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে যেহেতু ইন্টারনেট এবং সাইবার টেকনোলজি অনেক আমাদের আপন হয়ে উঠেছে, তার ফলে এই এখন যেমন আমরা ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ হোয়াটএভার আমরা করছি, সেই রকম ভাবেই দর্শক এবং অভিনেতারা এক জায়গায় প্রেজেন্ট না থাকলেও তাদের ইন্টারনেটের সূত্রে বেঁধে এক জায়গায় আনা যাচ্ছে, এবং হয়তো কোন একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, সেই লাইভ পারফরমেন্সের মধ্যে কে যে পারফর্মার, কে দর্শক, সে বিষয়টাতে একটা আনাগোনা বানানো যাচ্ছে। যেমন একটা রিমিনি প্রোটোকল বলে একটি জার্মানির দল আছে, তারা একটা প্রযোজনা করেছিল, সেটাতে তারা 3জন নাটককারকে হায়ার করেছিল। সেই 3জন নাটককার দিল্লির 3টে জায়গায় বসে রয়েছেন, এবং সেই জায়গায় যে সমস্ত লোককে দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে কোনো একজন লোককে নিয়ে, ধরুন তিনি কোনো একজন নাটককার একটা মেট্রো স্টেশনে বসে দেখলেন একটি লাল টুপি পরা লোক মেট্রোর জন্য অপেক্ষা করছেন। তো তিনি সেই লাল টুপি পরা লোকটাকে নিয়ে একটা লিখতে শুরু করলেন, এবং সেই লেখাটা ডিরেক্টলি সম্প্রচার হতে শুরু করলো, হয় মেট্রোর লেগে থাকা টিভিতে, অথবা সেখানে লাগানো একটা প্রজেক্টরে। তার ফলে কিছুক্ষণ পরে লাল টুপি পরা লোকটি আবিষ্কার করলেন যে তাকে নিয়ে একটা ফিকশনাল কাহিনী লেখা হচ্ছে, এবং তার আশেপাশের লোকেরাও সেটা আবিষ্কার করলেন। এবং তখন ওই যেখান থেকে রিয়ালিটি থেকে ফিকশনের শুরু হলো, এবং ফিকশন যেভাবে তার নিজের গতিতে এগিয়ে গেল, তার মধ্যে একটা অসম্ভব সুন্দর আসা যাওয়া শুরু হয়। এইরকম নানা ধরনের ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার, যেটা খুব নিশ্চিতভাবে দর্শক এবং অভিনেতাকে আলাদা করে রাখার যে থিয়েটার, তার থেকে বেরিয়ে একটা অন্যরকম থিয়েটারের শুরু হয়েছে। রিমিনি প্রোটোকলের আরো আর একটা খুব সুন্দর কাজ আছে, সেটাতে একজন দর্শককে তারা একজন অন্ধের বাড়িতে নিয়ে যান। সে অন্ধ কিন্তু জন্ম থেকে অন্ধ নন, জন্মান্ধ নন, তিনি প্রথম জীবনে পৃথিবীকে দেখেছেন। তো তার বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে দর্শকরা চাটা খান,
তারপরে সেই দর্শকদের নিয়ে সেই যিনি অন্ধ তিনি ছাতে নিয়ে যান এবং ছাতে তার দেখা পুরনো শহরটাকে ডেসক্রাইব করতে শুরু করেন, যে ওইখানে আমার স্কুল, অমুক জায়গায় এই রাস্তা, এদিক দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে একটা চার্চ। এবার দর্শক যারা অন্ধ নন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্কুল বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, সেখানে একটা শপিং মল উঠে গেছে, চার্চের সামনে আরো অনেক বাড়ি উঠে গেছে। যে পুরনো শহরটাকে সেই মানুষটি জানতেন, যাকে আমরা কোটান কোট অভিনেতা বলতে পারি, সেই মানুষটির দেখা শহরটা সম্পূর্ণই বদলে গেছে। এবং এই দুরকম রিয়ালিটি এক্সিস্ট করছে, একটা মেমোরির রিয়ালিটি আর একটা এই মুহূর্তের রিয়ালিটি। তো এই ধরনের বাস্তবতা নিয়ে কাকে বাস্তব বলবো কাকে বাস্তব বলবো না, বাস্তবের সঙ্গে ফিকশনের কতটা সম্পর্ক, নাটক কতটা কল্পনা হবে আর কতটা বাস্তবকে দর্শাবে, কতটা সে সাইডগাইস্ট হবে, সময়কে দেখাবে, সেই সব নিয়ে নানা রকম ডকুমেন্টারি থিয়েটার এবং তার একটা সিরিয়াস আলোচনা শুরু হয়েছে এবং অনেকে সেই এরিয়াতে কাজও করছেন। তো এই রকম ভাবে একটা ফিকশনাল স্পেস থেকে বোধহয় এক ধরনের ডকু ফিকশনের স্পেসে থিয়েটার ধীরে ধীরে মুভ করছে, যেটা দর্শককে অনেক বেশি ডিরেক্টলি তার সময় এবং সমাজের সঙ্গে জুড়তে সাহায্য করছে। এই রকম কতগুলো বদল চোখের সামনে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। মানে আপনার মানে যেটা মনে হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের যে শুরুর কালে যে প্রসেনিয়াম থিয়েটারটা ছিল, যেটা আমরা প্রায় বহু বছর ধরে করে আসছি, মানে একটা আমাদের ভারত পরাধীন হওয়ার পর থেকে যে আমাদের যে লেবেদেবের সময় থেকে যে প্রসেনিয়াম থিয়েটারটা হচ্ছে, তার বাইরে আমাদের অনেকগুলো থিয়েটার এখন মানে ফর্ম খুলছে, যার ফলে আমরা দর্শকের কাছে পৌঁছতে পারছি। কিন্তু একটা তো জিনিস স্যার দেখতে হবে যে থিয়েটারের দর্শক আগের থেকে অনেক কমে গেছে, মানে হলগুলোতেও কমছে। তো এটার কারণ কি? মানে থিয়েটার দর্শকের থেকে দূরে সরে গিয়ে নিজেকে একটা ঘেরাটোপের মধ্যে নিয়ে নিচ্ছে, না দর্শক থিয়েটারের থেকে রুচি হারাচ্ছে? মানে আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, প্রথমে লেবেদফের বিষয়ে বোধহয় লেবেদফ বোধহয় প্রসেনিয়ামে নন, সেটা বোধহয় একটা সাইট মতোতে একটা লোকেশনে। এনিওয়ে, হ্যাঁ, হ্যাঁ, পরের মানে মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ওই ইয়েটা দর্শক কমে যাচ্ছে কেন? আমার ধারণা দর্শক কমে যাচ্ছে না, আমার ধারণা থিয়েটারের দল অনেক সংখ্যায় বেড়ে গেছে। আমার ধারণা ডিমান্ডের তুলনায় সাপ্লাইটা অনেক বেড়ে গেছে। আমি যখন 87 সালে থিয়েটার শুরু করি তখন আমার যতদূর মনে পড়ে এত বেশি থিয়েটার দেখবার সম্ভাবনা কিন্তু তখন ছিল না। তখন তারপরে ধীরে ধীরে বোধহয় ওই সময়টাতেই মধুসূদন, গিরিশ ইত্যাদি মঞ্চগুলো আরো চলতে শুরু করে। এখন যেমন কলকাতায় তখন দু চারটে কমার্শিয়াল থিয়েটার টিম টিম করে চলছে, এখন যেমন অনেকগুলো অডিটোরিয়াম আছে এবং তাতে প্রত্যেক দিন দুটো তিনটে করে শো হচ্ছে, রোববার সকালে শো হচ্ছে, রোববার দুপুরে শো হচ্ছে, বিকেলে শো হচ্ছে। এই এত শোয়ের সংখ্যা এবং এত দলের সংখ্যা কিন্তু আগে ছিল না। সুতরাং দর্শক হয়তো তখনও যে খুব বেশি ছিল এরকম আমার মনে হয় না। আমি 83, 85, 87 এরকম মানে 83 সাল থেকে নিয়মিতভাবে থিয়েটার দেখছি। সেরকম খুব বড় ঘটনা ঘটলে দর্শক হতো, যেমন শম্ভু মিত্রের দর্শচক্র রবীন্দ্র সদনে বোধহয় 7টা শো হয়েছিল, তো প্রথম দিন কাউন্টার খুলতেই 7টা শো হাউসফুল হয়ে গিয়েছিল 4-5 ঘন্টার মধ্যে। কিন্তু সেটা শম্ভু মিত্র অনেক বছর পরে অভিনয় করছিলেন, শম্ভু মিত্র রিটায়ার করে গেছেন, তাকে আর দেখবার সুযোগ পাওয়া যায় না, সেই জন্যে ওই 7-7.5 হাজার টিকিট খুব দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল। বা আমার মনে আছে যে তৃপ্তি মিত্রের অপরাজিতা, আমি তৃপ্তি মিত্রের দলে ছিলাম, তিনি আমার গুরু। তার অপরাজিতার বিজ্ঞাপন করে ওই কাউন্টারে বসলে প্রথম দিনে নইলে দ্বিতীয় দিনের শুরুতেই কাউন্টার খুললেই হাউসফুল হয়ে যেত। কিন্তু এটা শুধুমাত্র কয়েকজনের ক্ষেত্রে,
যারা তৃপ্তি মিত্র বা শম্ভু মিত্র সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং বাংলা থিয়েটারের একদমই শীর্ষে থাকা ব্যক্তিত্ব, তাদের তখন প্রায় 40 বছর হয়ে গেছে তাদের কাজ, এবং সেই কাজের একটা পরিচিতি রয়েছে। উম, কিন্তু অনেক থিয়েটার দলই আমি নাটক দেখতে গিয়ে দেখেছি যে তার টিকিট বিক্রি হচ্ছে না, এবং টিকিটের রেটও তখন অনেক কম ছিল। আমার মনে আছে যে আমি যখন থিয়েটার দেখা শুরু করি তখন বোধহয় 1 টাকা, 3 টাকা, 5 টাকা, 7 টাকা, এবং বোধহয় অল্প সামান্য 10 টাকা ছিল, বা 10 টাকা বোধহয় ছিলই না, 10 বোধহয় পরেই হলো। আহ, ইয়েতে একাডেমির ওপরে দোতলায় শেষ দিকের 2-3টিরও 1 টাকার টিকিট পাওয়া যেত। তো যতই মূল্যবৃদ্ধি হয়ে থাক, এখন যে টিকিটের রেটটাই এই 100 টাকা, 200 টাকা, 500 টাকা মতো হয়েছে, সেইটা একটা খুবই মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরের মতো একটা ব্যাপার, মধ্যবিত্ত নিম্নবিত্তর নাগালের বাইরে। সুতরাং সেই সময় কিন্তু আগে থিয়েটারটা খানিকটা নিম্নবিত্ত মধ্যবিত্তের নাগালের মধ্যে ছিল। যখন 20 পয়সা বাসের টিকিট, তখন 1 টাকার টিকিটে থিয়েটার দেখা যেত। এখন বাসের টিকিট আমি কত জানি না, হয়তো 4 টাকা, 5 টাকা হবে। কত এখন বাসের টিকিট? দশ দশ টাকা টাকা মানে ন্যূনতম মিনিমাম 10 10 টাকা। আচ্ছা, তাহলে সেখানে আমি জানি নাটকের না টিকিট এখন। স্যার 150 টাকা 200 টাকা মানে। হ্যাঁ, মানে 50 টাকায় দেখতে পাওয়া যায় কিনা সেটা বিষয়ে আমি অতটা জানি না, আমি তো হ্যাঁ, কলকাতায় অনেক বছর নেই। তো হ্যাঁ স্যার, 50 এই টাকায় নয় মানে। হ্যাঁ, নাটকের মূল্য মানে বৃদ্ধিটা এখন একটা নাটকের বিষয়। টিকিট 150 টাকা 200 টাকা। হ্যাঁ, নাটকের এই অনেক দল বেড়ে যাওয়া একটা বিষয়, নাটকের টিকিটের মূল্য বৃদ্ধি একটা বিষয়। টিকিটের মূল্য বৃদ্ধির একটা বড় কারণ হচ্ছে থিয়েটারের মধ্যে একটা খুব বড় টেকনোলজি নির্ভরতা এসছে। মানে প্রত্যেকেই সেটটা একটু খুব বিশেষ করে আলাদা করে করতে চান, সেটটা লাগানোর জন্য একটু সময় পেতে চান। তার ফলে আমি যেমন দেখেছি যে 6:30টাতে শো হলে 3:30টের শো এর পরে 5:30টায় হল খালি হচ্ছে, এবং তারপরে 5:30টা থেকে 6:30টার মধ্যে সেট লেগে লাইট লেগে শো হয়ে যাচ্ছে, এবং সেটা হয়তো খুব বড় দলের বড় নাটকেরও শো হচ্ছে। আহ, এখন হয়তো সেটটা একটু ইলাবোরেট হয়ে গেছে, লাইটটা একটু ইলাবোরেট হয়ে গেছে, টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্টটা অনেক হায়ার হয়ে গেছে। তার ফলে ওই আহ, কম সময়ে নাটকটা পুট আপ করা যাচ্ছে না, তার ফলে নাটকটা পুট আপ করবার যে একটা এক্সপেন্স, সেইটা অনেক বেড়ে গেছে। আহ, চতুর্থত যেটা, সেটা হচ্ছে যে নাটকের নিষ্ঠাটাও অনেক কমে গেছে, অনেস্টলি। কারণ আমার মনে আছে আমি যখন তৃপ্তি মিত্রের দলে যাই, তখন আমাদের দলের এরকম নিয়ম ছিল যে প্রত্যেক বছর 1লা জানুয়ারি একটা নাটকের পাঠ করা হতো। তো এবং সেই পাঠটার আগে প্রায় 6-7 মাস রিহার্সাল হতো। সেই পাঠটা সমস্ত অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে বসে স্ক্রিপ্ট না দেখে পুরোটা পাঠ করতেন। তাতে হয়তো সামান্য পাঠ মানে তারা মুখস্থ করে বলতেন, এবং তাতে হয়তো খানিকটা মিউজিক টিউজিক ইউজ করা হতো। সেইটা হতো অধিকাংশ সময় ক্লোজ ডোর, এবং হবার পরে বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করা হতো যে এই নাটকটা কেমন লাগলো, এই নাটকটা কি এবার মঞ্চস্থ করার দিকে যাওয়া যায়। এবং তখন কেউ কেউ যদি বলতেন যে না, এটা ঠিক ভালো হয়নি, এটা এখনই মঞ্চে নিয়ে যাবার মতো ভালো নয়, তখন সে নাটকটা পরিত্যাগ করা হতো, বা আরো 6 মাস পরে সেটা আবার পাঠাভিনয় করা হতো। আর যদি মনে হতো যে না, এবার মঞ্চস্থ করা যায়, তাহলে আরো বছর খানেক রিহার্সাল করা হতো, করে তারপরে মানে প্রত্যেক 2 বছরের রিদমে একটা নাটক হতো। এবং যেহেতু সরকারি অনুদানটা ওই রকম 2 বছরের রিদমে ছিল ওই সময়, একটা অনুদান পাবার পরে সেটাতে নাটক করে সেটার হিসেব জমা দিলে তারপরে পরেরটা অ্যাপ্লাই করা যেত, এবং তারপরে পরের নাটকের অনুদানটা পাওয়া যেত। তো অনুদান নির্ভরতা তখনও ছিল। সো সেই আহ, আহ, একটা নাটক ঠিক করে করতে কিন্তু আমি মানে তখন বলছি যে আমরা বুধ শনি রবি 3 দিন রিহার্সাল করতাম। বুধবার দিন 6টা থেকে 9টা, এবং শনি রবিবার 4টে থেকে 9টা। এইটা কিন্তু, এবং শো এর আগে প্রায় দিন 10-15 লাগাতার, বা কখনো কখনো 1 মাস লাগাতার। তো এই এতটা সময় কিন্তু লাগতো একটা নাটক মোটামুটি ভাবে ঠিক করে করবার জন্য। আমি বলছি না যে খুব একটা মাস্টারপিস রেডি হতো তাতে। এবং এটা আরব্ধ নাট্য বিদ্যালয়, যেটা একটা স্কুল, সেটার কথা বলছি।
সেই সময় নান্দিকার কিন্তু সপ্তাহে 7 দিন কাজ করতো। এখনো হয়তো করেন তারা। এবং যেহেতু ওনারা অনেকগুলো নাটক একসঙ্গে করতেন, সেহেতু পুরোনো নাটকের রিহার্সাল দেওয়া, নতুন ছেলে মেয়েদের তৈরি করা, তা বাদেও তাদের নানা রকম আরো কাজকর্ম করতেন, এবং নতুন নাটকের মহড়া ইত্যাদি সব মিলিয়ে কিন্তু সপ্তাহে 7 দিনই একটা নাটকের দল ব্যস্ত থাকতো। তো আমার মনে হয় যে প্রায় এক একটা নাটক তৈরিতে 800 থেকে 1000 ঘন্টা মতো ইনভেস্টমেন্ট হতো রাফলি। সেইটা এখন মেজরলি কমে এসেছে। সেইটা আমি এখন যা দেখতে পাই যে 30-40 দিন, ঘন্টা 3-4 রিহার্সাল করে, মানে 100-150 ঘন্টা, ম্যাক্সিমাম 200 ঘন্টার রিহার্সাল করে একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে। তার ফলে পুরো জিনিসটার মধ্যে একটা তাড়াহুড়ো রয়েছে। মানে একটা নাটকের যে মঞ্চসজ্জা, সেটা ধীরে 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 নাটকের প্রয়োজনে গড়ে উঠবে এরকমটা হয় না। একটা মঞ্চ যিনি সাজান, তিনি 3-4টে রিহার্সাল দেখেন, কিছু ডিরেক্টরের সাথে কথাবার্তা বলেন, তিনি একটা মঞ্চ বানান, সেটা খানিকটা অভিনেতারা খানিকটা ম্যানেজ করেন, খানিকটা কিন্তু তার সঙ্গে আত্মীয়তা গড়ে উঠতে উঠতে বেশ কয়েকটা শো কেটে যায়। তো সেই রকম ভাবেই মিউজিক এসে পৌঁছয় হয়তো অনেক সময় নাটকের শেষ দিকের মহড়ায়। লাইটের জন্য দুরাত আলাদা করে ভাড়া নিয়ে লাইটটা ডিজাইন করা হয়। যিনি লাইট ডিজাইন করছেন তিনি হয়তো আলাদা আলাদা 10টা দলের লাইট ডিজাইন করছেন, তার কাছে রোজ একটা দলের মহড়ায় এসে বসে, মানে 1 বছর ধরে একটা নাটক ধীরে ধীরে আত্মীকরণ করে সেটাকে পিউরিফিকেশনের সময় নেই। সুতরাং নিষ্ঠা যেহেতু কমেছে, সেহেতু ওই পরিমাণে কোয়ালিটিটাও কমেছে। দেখলে বোঝা যায় যে তাড়াতাড়িতে করা কাজ। একটা নাটকে হয়তো একটা বিশেষ ডায়ালেক্টের দরকার ছিল, সে ডায়ালেক্টটা ঠিক করে প্র্যাকটিস করা হয়নি। একটা হয়তো চরিত্রের যে অভিনেতা অভিনয় করছেন, তাকে অনেকটা এইরকম অভিনয় করতে আমি অন্য একটা নাটকেও দেখেছি। সো এই খাটুনিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবং নাটকের আগে নাটকের কাছে একটা এক্সপেকটেশন ছিল যে সেটা একটা 2-2.5 ঘন্টার পূর্ণ দৈর্ঘ্যের একটা এন্টারটেনমেন্ট হবে, লোকজন 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে আসবে। মফস্বল থেকেও অনেকে আসতেন, এখনো বোধহয় নিশ্চয়ই আসেন। তো তারা ট্রেন ধরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, মানে কৃষ্ণনগর শান্তিপুর এ সমস্ত জায়গা অত্যন্ত নাটকের খুব জরুরি জায়গা ছিল, এবং সেখান থেকে 3 ঘন্টা ট্রেন জার্নি করে অনেক দর্শকই নাটক দেখতে আসতেন, এবং তারপর সেই 3 ঘন্টা 6:30 থেকে 9:30 সুদীর্ঘ নাটক শেষ হবার পর তাড়াহুড়ো করে শিয়ালদা পৌঁছিয়ে 10টা 5 বা 10টা 10 লোকাল ধরে আবার 1টা 1.5টার সময় বাড়ি পৌঁছে খাবার খেয়ে তারা শুতে যেতেন। এরকম একটা দর্শক ছিল, কিন্তু সেই দর্শকও কিন্তু একটা পূর্ণ দৈর্ঘ্য 2-2.5 ঘন্টার একটা নাটক এক্সপেক্ট করতো, যে আমি যখন এতটা কষ্ট করে এসেছি, তখন আমি জীবনের নানা রকম জটিলতা দেখে একটা সময়কে আমার মধ্যে নিয়ে যাব। এখন নাটকের 20 মিনিট 30 মিনিট 40 মিনিট, কখনো 3টে 40 মিনিট, কখনো একটু দুটো আধ ঘন্টা, কখনো প্রথম অর্ধটা 40 মিনিট, দ্বিতীয় অর্ধটা বোঝাই যাচ্ছে ভালো করে রিহার্সাল হয়নি, টেনে টুনে মাঝখানে 4টে গান ঢুকিয়ে কোন রকম ভাবে সেটাকে 40 মিনিট টেনে নিয়ে একটা 1.5 ঘন্টা বানানোর চেষ্টা। এইরকম নানা রকম সমস্যা আছে। তৃতীয় চতুর্থ পঞ্চমত যেটা মনে হয় যে আমাদের সময় একটা ব্যাপার ছিল যে আমি যদি অমুক দলে করি, তাহলে আমি কখনোই তমুক দলে করতে পারবো না, কারণ অমুক দলের একটা বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে একরকম ভাবে কথা বলা ঘরানা। হয়, একরকম ভাবে চলা হয়, একরকম ভাবে তৈরি করা হয়। সেই পদ্ধতিটা আমি আর একটা দলে গিয়ে সেটাকে নষ্ট করতে পারি না। তার ফলে এক ধরনের ঘরানা তৈরি হতো, এবং ঘরানার ফলে এক ধরনের ঘরানানিষ্ঠ দর্শক তৈরি হতো, যে আমি অমুকের নাটক দেখতে যেতে চাই, কারণ অমুকের নাটকে আমার অমুক জিনিসটা ভালো লাগে। আমার হয়তো তমুকের নাটকে তমুক জিনিস ভালো লাগে না। তার ফলে ব্র্যান্ডিং কিন্তু ওই সময় অনেক স্ট্রিক্ট এবং স্ট্রং ছিল। মানে শম্ভু মিত্রের যে ব্র্যান্ডিং আর উৎপল দত্তের যে ব্র্যান্ডিং, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এবং যিনি শম্ভু মিত্রের ব্র্যান্ডের নাটক দেখতে যাচ্ছেন, তিনি কিন্তু উৎপল দত্তের নাটকের ব্র্যান্ডের থেকে সেম জিনিস এক্সপেক্ট করছেন না।
তিনি উৎপল দত্তের নাটক যে দেখতে গেলে জানছেন যে আমার একটা সম্পূর্ণ আলাদা কিছু আমি পেতে যাচ্ছি। তো এই ব্র্যান্ড ভ্যালুটা এখন যেহেতু অনেক অভিনেতারা ওভারল্যাপ করেন, তারা একসঙ্গে হয়তো 5টা দলে, 7টা দলে, 10টা দলে অভিনয় করছেন, তার ফলে ওই কোনো একটা দলের কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। আগে হয় ডিরেক্টর দিয়ে ব্র্যান্ড ভ্যালু হতো, অথবা ডিরেক্টর এবং অ্যাক্টর দিয়ে ব্র্যান্ড ভ্যালু হতো, কখনো কখনো ডিরেক্টর, অ্যাক্টর, ডিজাইনার মিলে একটা ব্র্যান্ড ভ্যালু হতো। এখন সেই রকম ব্র্যান্ড ভ্যালু নেই। এখন অনেকটাই অ্যাসেম্বলি লাইন প্রোডাকশনের মতো, মানে তমুকের সেট, অমুকের লাইট, অমুকের অভিনয়, এইটা অমুক নাটকে কাজ করেছিল, এবার এই তিনটেকে একসঙ্গে জুড়িয়ে ওই ঠিকাদারির কাজটা করে দিলে আমার নাটকটাও ওই রকম হয়ে যাবে। সুতরাং একটা পার্সোনাল ভিশন যেখান থেকে একটা আর্টের জন্ম হয়, এবং সেই ভিশনটা কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, কারোর পছন্দ হতে পারে, সেটা সফল হতে পারে, অসফল হতে পারে, বা কিন্তু সেই ভিশনটা একটা ভিশন। বাদল সরকারের যেমন অনেক থার্ড থিয়েটারের নাটক হয়তো বিপুলভাবে জনপ্রিয় নয়, হয়তো তিনি করতেও চাননি জনপ্রিয়, কিন্তু সেটা একটা আলাদা ব্র্যান্ডিং, সেটার একটা আলাদা ইউএসপি। বা বাদল সরকার বিষয়ে ইউএসপিটা বলা যায় কিনা সেটা খুব সন্দেহ, সেলিং প্রপোজিশন তো নয় ওটা। তো কিন্তু একটা বিশেষ, এবং তাকে একটা কমোডিটি বলে ব্র্যান্ডও বলা যায় কিনা সেটাও একটা খুবই সন্দেহের প্রশ্ন। কিন্তু যাই হোক, সেই রকম একটা বিশেষ ওনার সময় শব্দগুলো তৈরি হয় না, তৈরি হয়ে গিয়েছিল, বাদল সরকার কিন্তু যে সময় থিয়েটারটা করতেন, ব্র্যান্ড বা এই শব্দগুলো বললেই লোকে ব্যবহার করার পরে বই করে মারতে আসতো। তখন খুবই থিয়েটার বাজারিকরণ হয়ে গেল বলে এরকম পিটিয়েও দিতে পারতো হয়তো কেউ কেউ। তো এখন যেহেতু ওই থিয়েটারের অনেকটা বাজারিকরণের দিকে ঝোঁক পড়েছে, সুতরাং তার ফলে ওই ব্র্যান্ড ভ্যালুটা অনেকেই তৈরি করতে পারছেন না, এবং তারা ওই অ্যাসেম্বলি লাইন প্রোডাকশন করছেন। তার ফলে ওই আমি যদি একটা মনীষ মালহোত্রার গাউনের এক্সাক্ট কপি, প্রায় অলমোস্ট এক্সাক্ট কপি ইয়েতে চাঁদনি চকে কিনতে পাই, আমি যদি একটা সব্যসাচীর অলমোস্ট একটা শাড়ি পাড়ার মোড়ের দোকানে কিনতে পাই, তাহলে আমি অতটা টাকা খরচ করে বা অতটা পরিশ্রম করে বা অতটা ফোকাস করে একজন বিশেষ কারোর কাজ দেখতে যাব কেন? তো এই ব্র্যান্ড ভ্যালু তৈরি না করতে পারা, অথবা অন্যভাবে বলতে গেলে আর্টিস্টিক ভিশন না থাকা এবং চটজলদি থিয়েটার তৈরি করা, এই একটু তাড়াহুড়োতে, তার ফলে ওটা ওই চচ্চড়ি ভাজার মতোই হয়, ওটাতে কখনোই বিরিয়ানির মতো টেস্ট পাওয়া যায় না। তার ফলে ওই যে খুঁজে খুঁজে আমি আজকে আরসালানের বিরিয়ানি খেলাম, তো কালকে আমি নিজামেরটা খেলাম, নিজামেরটায় যেরকম আলুটা লাগে সেরকমটা কখনোই আমার আমিনিয়ারটায় লাগে না। তো এই আমিনিয়াটা কি জানি কি মশলা দেয় আর নিজামটা কি মশলা দেয় সেটা জানা নেই, কিন্তু দুজনের বিরিয়ানিটার সম্পূর্ণ টেস্ট আলাদা, অথচ দুটোই বিরিয়ানি। সেই রকম সূক্ষ্ম প্রভেদ ক্রমশ কমে আসছে থিয়েটারের জগৎ থেকে পুরোটাই। আমি এটা শুধু পশ্চিমবঙ্গ স্পেসিফিক বলছি না, এটা পুরো থিয়েটারের মধ্যেই অনেক বেশি দ্রুত হয়ে গেছে, কারণ ফান্ডটা অনেক বেশি দ্রুত হয়ে গেছে। ফান্ডটা এখন প্রত্যেক বছর পাওয়া যায়, সুতরাং ফান্ডটা যেই অ্যাপ্রুভড হয়ে গেল, আমি অমনি টপাস করে নাটকটা করে দিলাম, তারপরে ফান্ডটা যতদিনে এলো আসবার পরেই আমি মাসখানেকের মধ্যে সেটার হিসেব পাঠিয়ে দিলাম, এবং ততদিনে আবার নতুন প্রজেক্ট জমা করে দিয়েছি। এই যে ফান্ড সেন্ট্রিসিজম, সেইটা থিয়েটারকে একভাবে তো সর্বনাশ করেইছে। তার ফলে থিয়েটারের যে খুব একটা পার্সোনাল প্যাশন এরকম রয়েছে, এবং তার যে একটা দর্শকের কাছে দায়বদ্ধতা রয়েছে, সেইটা হয়তো অনেক কমে গেছে। তো এইরকম আমার নানা রকম কারণ মনে হয়। আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে থিয়েটার এক ধরনের বুদ্ধিজীবীদের এন্টারটেনমেন্ট হয়ে উঠেছে। থিয়েটারের সঙ্গে রবীন্দ্রনাথেও কিন্তু এক ধরনের লোকনাট্যের ওভারল্যাপ রয়েছে। তিনি যতই বুদ্ধিজীবীদের কাছে মহান হন, তার অনেক নাটকই কিন্তু খুব সাধারণ ভাষায় কথা বলতে পারে, কিন্তু সেই সাধারণের কাছে, সকলের কাছে পৌঁছবার মতো না করে নাটককে জটিল এবং এক বিশেষ কোটেরির দর্শকের জন্য করবার একটা প্রবণতা রয়েছে, এবং সেই প্রবণতাটা
খারাপ এরকম নয়, কিন্তু সেই প্রবণতাটা যদি থাকে তাহলে তার জন্য স্পেস আলাদা করে বাঁচতে হয়, তার জন্য লোকেশন আলাদা করে বাঁচতে হয়, তার জন্য অভিনেতা আলাদা করে বাঁচতে হয়। মানে আমি যে মশলা দিয়ে উচ্ছে চচ্চড়ি রাঁধবো সেই মশলাটা দিয়েই ফোয়াগ্রা রাঁধা যাবে না। অন্য বিদেশি রান্না রাঁধতে গেলে তার জন্য খানিকটা বিদেশি মশলা লাগবে, ধোসা বানাতে গেলে খানিকটা ধোসার মশলা লাগবে, রাসাম বানাতে গেলে রাসামের মশলা লাগবে, সেটাকে ডালের মশলা দিয়ে পুরোটা হবে না। তো সেইটা না করে মানে ওই খুব পার্টিকুলারলি মিশন স্পেসিফিক ভিশন স্পেসিফিক থিয়েটার না করে এক ধরনের ডালে ঝোলে অম্বলে করে দেবার টেন্ডেন্সি বেশি বেশি করে দেখা যাচ্ছে। তো এই সমস্ত নানা কারণে বোধহয় দর্শকের আর ততটা ভালো লাগছে না। দর্শকের মনে হচ্ছে যে আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অনেক থিয়েটার দেখেই আমার মনে হয় যে এর ডিরেক্টরের কাছে যথেষ্ট পয়সা ছিল না সিরিয়াল এবং ফিল্ম বানানোর, সেই জন্য থিয়েটার করেছে। একে যদি আরো কয়েক লক্ষ টাকা দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো সে এই গল্পটা নিয়ে একটা ফিল্মই বানাতে চাইবে। তার সেটটা একটু ফিল্মের মতো, তার অভিনয়টা একটু ফিল্মের মতো, তার লাইটটা একটু ফিল্মের মতো। সে ফিল্ম বলতে যে রিয়েলিজম তা বলছি না, ফিল্ম তো নানা রকম হয়, কিন্তু পুরো আকাঙ্ক্ষাটার মধ্যে এক ধরনের সিনেমা সেন্ট্রিসিজম লুকিয়ে রয়েছে, যে আমি একটা ব্যর্থ লোক, আমি সিনেমার জন্য যথেষ্ট টাকা জুটিয়ে উঠতে পারিনি, তাই জন্য আমি আমার কাজটা মোটামুটি থিয়েটার দিয়ে চালিয়ে দিচ্ছি। ওটা কম টাকায় হয়ে যায় এবং ওটার জন্য সবাইকে পে করতে হয় না, এবং এন্টারপ্রেনিয়রশিপ কম হলে থিয়েটার করে, এন্টারপ্রেনিয়রশিপ বেশি হলে ফিল্ম করে। তো তার ফলে আমি যদি একজন দর্শক হিসেবে ওইরকম একটা নাটক দেখতে যাই, আমার মনে হবে যে এই জিনিসটা আমি একটা ফিল্মে দেখে নেব। আমি নেটফ্লিক্সে গিয়ে বা অ্যামাজন প্রাইমে গিয়ে বা কোনো একটা হলে গিয়ে আমি এইরকম ফিল্ম দেখে নেব, আরো যদি কোয়ালিটি আমার কাজ এরকম দেখে নেব, হ্যাঁ আরো কোয়ালিটি কাজ দেখে নেব। যদি আরো এটাই হয়তো দেখতে হয় তাহলে আর কোয়ালিটি কোয়ালিটি দেখে কাজ নেবো, দেখে। বা কোয়ালিটি হ্যাঁ, হোক বা না হোক, আমি সত্যি সত্যি একটা ফিল্ম দেখে নেবো। আমি ফিল্ম হ্যাঁ, দেখবার মানে নাটক দেখবার ছল করে ফিল্ম দেখবার হ্যাঁ। ভান কেন করব? তো এই সেই একটা আনক্ল্যারিটি, মানে থিয়েটারকে তো এমন কিছু একটা করতে হবে যেটা গানে সম্ভব নয়, নাচে সম্ভব নয়, ফিল্মে সম্ভব নয়, লিটারেচারে সম্ভব নয়, যেটা একমাত্র থিয়েটারেই সম্ভব। তো সেই থিয়েটারের থিয়েটারত্বটা যদি খুব একটা ভালো করে গভীরভাবে কেউ না বোঝে এবং না অনুধাবন করবার চেষ্টা করে, তাহলে তার আমি অনেক নাটকও দেখি যেটা না নাচ হয়েছে না থিয়েটার হয়েছে। আমি যে খুব ডান্স থিয়েটারের বিপক্ষে তা নয়, আমি চন্দ্রলেখার কাজকে খুবই অত্যন্ত প্রশংসা করি। আমি পিনা বাউসের দ্বারা জীবনের একটা বিশেষ সময় খুব 5-10 বছর খুব ইন্সপায়ার্ড ছিলাম। জার্মান ডান্স থিয়েটার দেখে এক সময় পাগলের মতো ইন্সপায়ার্ড ছিলাম, তারপরে খানিকটা হয়তো বদলেছে। কিন্তু অনেকেই হয়তো এমন থিয়েটার করছেন যিনি যার মানে অনেক ডান্সারকে এমন দেখি যে তিনি হয়তো তার হাঁটুতে ব্যথা, তিনি আর নাচটা ঠিক করে নাচতে পারবেন না, তাই জন্য তিনি একটা ডান্স থিয়েটারের মতো কিছু একটা করছেন। যেহেতু থিয়েটারে ফিজিক্যাল ক্যাপাসিটিটা অত বেশি প্রয়োজন হচ্ছে না, সেই জন্য তিনি তার অর্ধেকটা নাচ টাচ মিলিয়ে কিছু একটা থিয়েটারের মতো করে দিলেন। বা যিনি গান গাইতে পারেন চমৎকার, তার হয়তো গান গাইবার একটা সম্ভাবনা হচ্ছে না, আর গান গাইতে গেলে হয়তো তিনি প্রফেশনালি যথেষ্ট ভালো গাইতে পারবেন না, সেখানে হয়তো দর্শক তাকে ততটা অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য তিনি থিয়েটারের মধ্যে একটা মিউজিক্যাল থিয়েটারের নাম করে একটু আধা সুরো গোটা আষ্টেক গান ঢুকিয়ে দিলেন। তাতে ওই হিন্দি সিনেমার মতো 2 ঘন্টার নাটকের বা 1.5 ঘন্টার নাটকের প্রায় 40 মিনিট গান হয়ে গেল, আর খানিকটা ডায়ালগ সিকোয়েন্স, সেটা যদি 4-5টা ডায়ালগ সিকোয়েন্সও চলে যায় তাহলে ভালো হয়ে গেল, ভালো হলো, হয়ে গেল, লোকে গানের জন্য বসে থাকলো। বা ওই মানে রকম টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া, অনেকটা টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া। মানে খানিকটা গান ঢুকিয়ে দেওয়া, খানিকটা নাচ ঢুকিয়ে দেওয়া, খানিকটা রায়বেশে ঢুকিয়ে দেওয়া, খানিকটা রায়ট সিনের নাম করে লাঠি খেলা ঢুকিয়ে দেওয়া, খানিকটা নিউ মিডিয়ার নাম করে ফিল্ম সিন ঢুকিয়ে দেওয়া,
এইরকম থিয়েটার এখন একটা অনেকটাই ওই আইটেম নাম্বারের মতো হয়ে গেছে। মানে ওই একটা গল্প চলছে চলছে, তার মধ্যে হঠাৎ করে অভিনেতা রোল করে একটা শাটারের মধ্যে দিয়ে একটা গোডাউনের মধ্যে ঢুকে যায়, আর সেখানে দেখতে পায় যে একটা নাচ গান হচ্ছে, একজন কেউ নাচছেন আর তার চারপাশে অনেক উন্মত্তের মতো ধেই ধেই করে চলেছে। তারপরে আবার তিনি শাটারের মধ্যে দিয়ে গোল করে বেরিয়ে আসেন, আবার গল্পটা চলতে থাকে। এরকম একটা ক্রেজি ফোর বলে বোধহয় একটা ছবি দেখেছিলাম, তাতে এরকম একটা জায়গায় একটা আইটেম নাম্বার ছিল। সে আইটেম নাম্বারটা কেন যে ছিল, কি জন্য যে ছিল, আইটেম নাম্বার অনেক ভালোভাবে হতে পারে। যেমন মুন্না ভাই এমবিবিএস এ দেখলে নাম্বারটা, সেটা অত্যন্ত অসাধারণ ভাবে ন্যারেটিভের সঙ্গে ওভেন হয়ে আসে। ওই রকম একটি মৃতপ্রায় ছেলে যে ভার্জিন রয়ে গেছে, তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করবার জন্য হাসপাতালের মধ্যে একটা আইটেম নাম্বারের জোগাড় করা হয়, এবং তাতে মুমায়েত খানের অত্যন্ত সাবলীল সেই দৃশ্য, এবং তাতে নাচ, সেনসুয়াসনেস, গান, সমস্ত কিছু মিলিয়ে সেটা একটা ন্যারেটিভের পার্ট হয়ে ওঠে। বা হয়তো দিলসেতেও সেটা হতে থাকে। নানা রকম ছবিতে আইটেম নাম্বারও অনেক সময় ভালোভাবে ইউজ হয়েছে, কিন্তু অনেক সময় আইটেম নাম্বারটা জোর করে ঢুকিয়ে দেওয়া হয়। বা একটা ফাইটিং সিকোয়েন্স যেটাতে আমরা নিশ্চিতভাবে জানি যে এটা 15 মিনিট পরে হিরো জিতে যাবে, সেইটা প্রথমে হিরো একটু হেরে যায়, তারপরে আবার জেগে ওঠে, তারপরে আবার অনেক বেশি গুন্ডা এসে আবার হিরোকে একবার হারিয়ে দেয়, তারপরে আবার হিরো জেগে ওঠে, এবং শেষ অব্দি হিরো যখন সত্যিই জিতে যায় তখন পুলিশরা এসে পৌঁছায়। তো এইরকম নানাবিধ আইটেম নাম্বার গোছের যে এলিমেন্টস, যে আচ্ছা একটু এলইডি লাইট দিতে হবে, চারটে এরকম ফ্ল্যাশেস অফ ভিডিও দিতে হবে, একটা গানের মধ্যে একটা গান থাকবে যেটাতে ধীরে ধীরে দু কোণে চলে যাবে এবং তাদের উপর অল্প অল্প করে আলো নিভে আসবে, মাঝখানে একটা ইন্টারভেলের শুরুতে হবে তো একটা সবাই মিলে এসে ধমাধম করে একটা নাচবে এবং পাওয়ার দেখিয়ে যাবে যে আমার দলে 35টা ছেলে মেয়ে আছে, এবং তারপরে আবার ইন্টারভেলের সময়, ইন্টারভেলের আগে আগে ওরকম একটা হবে, আবার ইন্টারভেল থেকে ফিরে এলে ওরকম একটা হবে, আর শেষের আগে আগে একটা হবে। যেমন হাবিব তানভীরের চরণদাস চোরে ওই একটা নাচিয়ের দল ছিল, তারা ঢোলক বাজাতে বাজাতে একটা পুরো পিরামিড তৈরি করত। তো সেইটা পুরোটাই ভাড়ার দল ছিল। সেটা যদি কলসের টাকাটা যথাযথ পাওয়া যেত তাহলে ওই নাচের দলটা যেত সঙ্গে, আর যদি কলসের টাকাটা কম হতো, বলতো যে না এত টাকা দিতে পারবো না দাদা, এর থেকে কম টাকা দিতে পারবো, তাহলে ওই নাচের দলটা বাদ দিয়ে নাটকটা হতো। তো এইরকম নাচের দলটা ওটাতে সম্পূর্ণই চরণদাস চোরে একটা আইটেম নাম্বার। তো সে 70-এর দশকের থিয়েটার থেকেই যখনই আমরা এই ট্র্যাডিশনাল থিয়েটার নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি, তখন অনেক লোকই ট্র্যাডিশনাল থিয়েটারের ন্যারেটিভ এবং তার কনস্ট্রাকশন না বুঝে তার যে খানিকটা মন ভোলানো চোখ ভোলানো আঙ্গিক রয়েছে সেইগুলো ব্যবহার করে প্রসেনিয়াম থিয়েটারের মধ্যে একটু গরম মশলার মতো ব্যবহার করেছেন, যে জাস্ট খাবারটা পরিবেশন করবার আগে ওর উপর একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। তো সেটা দর্শক যে বোঝে না এমন তো নয়, দর্শক কিন্তু হাততালি দেয় ওই গরম মশলাটাতেই। মূল নাটকটা বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, নাটকের বক্তব্য, তার মিশন, তার ভিশন, তার ফিলোসফি, তার পলিটিক্স, এইসব নিয়ে মোটেই ইন্টারেস্টেড নয়। এই বিষয়ে রুস্তম বালুচের একটা খুব ভালো কথা লেখা আছে কল্লোল নাটক বিষয়ে। তিনি বলছেন যে কল্লোলে ওই যে জাহাজটা মঞ্চের উপর ঘুরে যেত এবং হঠাৎ করে মঞ্চের সামনের দিকটা খুলে গিয়ে তার মধ্যে থেকে অনেক অভিনেতারা বেরিয়ে এসে তারা দর্শকের উপর গুলি চালানোর একটা অভিনয় করতো, এবং তাতে ওই গুলির শব্দ শোনা যেত, দর্শক আটকে উঠতো। তো তাতে রুস্তম বালুচের কথা বক্তব্য হচ্ছে যে দর্শক বাইরে বেরিয়ে কিন্তু কল্লোলের পলিটিক্স ভুলে যেত, তারা ওই মঞ্চের উপর কি করে জাহাজটা ঘুরে গেল এবং কি করে ওই মঞ্চ মায়াগুলো তাদের চমকে দিল সেইটা নিয়েই কথা বলতো। সুতরাং কিন্তু ব্যর্থ হয়ে যেত, তার ফলে ওই মঞ্চের উপরে জাহাজ ঘুরে যাওয়াটাও কিন্তু একরকম আইটেম নাম্বার। তো আইটেম নাম্বার যে আজকে আমরা নতুন করে আবিষ্কার করেছি এরকম নয়, আইটেম নাম্বারটা বরাবরই ছিল, বরাবরই
ন্যারেটিভের মধ্যে হঠাৎ করে कोई मुझे मेरा कोई स्टूडेंट बोल रहा है कि इंग्लिश हिंदी में नहीं बोलेंगे क्या? अच्छा, मैं इंग्लिश हिंदी में भी थोड़ा थोड़ा हाँ, बोलता हूँ। आप हिंदी में बोल सकते हैं। हाँ, so not only from that period item number, this intermittent intervention by visually attractive material and giving the audience sensual, sensuous and sensational element to hold on to them. तो इस तरह की चीजें बार बार होता ही रहा है, पर मेरे ख्याल से नाटक तब भी दर्शक टिके रहे और उसी नाटक के आसपास बार बार दर्शक मंडराते रहे जब वो नाटक फिलोसॉफिकली कुछ दे पाया दर्शक को। जब दर्शक सिर्फ कुछ सार्कास्ट्रिक्स लेके घर नहीं वापस गए या कोई ऐसे मैजिक शो लेके घर नहीं गए, उसकी फुलफिलमेंट तो मैजिक या सर्कस शो में होता ही है, पर जब दर्शक के मन के अंदरूनी जगत को, उसके सुख दुख को, उसके जिंदगी को समझने के दायरे को किसी खास तरह से नाटक अटैक कर पाए और दर्शक को कहानी से परे भी अपनी जिंदगी के बारे में और इस दुनिया में अपने पोजीशन के बारे में कोई एक सोच आगे बनी, तो देन उस तरह के नाटक लंबे समय तक जीते रहे, उस तरह के नाटक लोग बार बार देखते रहे। सो इस असेंबली लाइन प्रोडक्शन में वो होना बहुत मुश्किल है। मतलब फलाना जैसे कुछ बॉम्बे सिनेमा में होता है कि कुछ 8 गाने रेडी है, इस 8 गाने के इर्द गिर्द एक ये बना देते, एक फिल्म बना देते। ये 8 गाने पहले खरीद लिए, अब इस 8 गाने को रखते हुए फिल्म बना लेते। उस तरह का नाटक पहले ही आइटम नंबर डिसाइड हो जाता है कि मैं थोड़ा साइबर थिएटर करूंगा, थोड़ा लाइव सिनेमा करूंगा, थोड़ा मीडिएटेड रियलिटीज करूंगा, उसमें ए एक्टर, बी एक्टर, सी एक्टर को ले लूंगा, उसके डेट्स पहले बुक हो जाएगा, उस डेट के हिसाब से नाटक के शो डेट फाइनलाइज होगा। तो मुझे नाटक के रिहर्सल शुरू होने से पहले मालूम है कि ये नाटक कब तक तैयार हो जाएगा। तो किसी भी आर्ट के बारे में इतना बड़ा विजनरी होने से मुझे थोड़ा सा डर लगता है कि वो एजुकेशन सिस्टम में हो सकता है, एक कोई कॉलेज या यूनिवर्सिटी एक नाटक वो 30 दिन में करे, 40 दिन में करे, 50 घंटे में करे, 200 घंटे में करे, वो एक कोर्स है, वो कोई नाटक नहीं है। उस नाटक को कोई नाटक की मर्यादा, एक आर्ट की मर्यादा नहीं मिल सकती। एक नेशनल स्कूल ऑफ ड्रामा में भी या और कहीं भी जो एकेडमिक सिस्टम के अंदर जो नाटक हो रहा है, दैट्स नॉट एन इंडिपेंडेंट आर्टिस्टिक एक्टिविटी, दैट्स अ ट्रेनिंग प्रोग्राम। उसका मेन एम है स्टूडेंट ने सीखा है कि नहीं। अगर स्टूडेंट ने सीखा है तो वो डायरेक्टर के पर्सनल एक्सप्रेशन हुआ नहीं हुआ, उसमें समाज के बारे में बहुत बड़ी बात कही गई नहीं कही गई, उसका कोई मतलब नहीं है। उसमें उसका अगर पर्पस है कि स्टूडेंट को मेलोड्रामा आ जाना चाहिए तो उसका वही पर्पस है। उसमें अगर पर्पस है कि स्टूडेंट को बॉडी माइंड कोऑर्डिनेशन आ जाना चाहिए तो वो आना मेन एम है। बट दैट्स नॉट द थिएट्रिकल एक्सप्रेशन ऑफ एन आर्टिस्ट। तो एजुकेशन सिस्टम के अंदर वो आवर घंटा नाप के कोर्स की तरह नाटक किया जा सकता है, पर अदरवाइज मुझे तो बहुत आश्चर्य लगता है कि जब कोई कहता है कि मैं फलाने दिन शो ओपन करूंगा, वो मुझे पता है कि मेरा नाटक तो 18 दिसंबर को ओपन हो रहा है, मैंने हॉल बुक कर दिया, अब मैं करूंगा कास्टिंग। तो मुझे बहुत डर लगता है कि अगर कोई एक्टर कहे कि 2 महीने रिहर्स करने के बाद कहे कि मुझे इसमें एक नया आइडिया आया है, मैं इसको और थोड़ा एक्सप्लोर करना चाहता हूँ और शायद मुझे और 10 दिन हम लोगों को रिहर्सल मिल जाए तो इसमें मुझे कोई एक नया रास्ता मिलेगा, तो क्या वो रास्ता ढूंढने के लिए उसको समय नहीं मिलेगा? या डायरेक्टर को सब कुछ मालूम है शुरू से लेकर अंत तक कि ये नाटक तो ऐसे ही होगा, तो क्या वो नाटक एट ऑल नाटक है कि वो नाटक ऑलरेडी हो चुका है, अब उसका एक मुर्दा का एग्जीबिशन करना है? एक लाइव चीज होगी तो वो धीरे धीरे बढ़ेगा, घटेगा, बीमार पड़ेगा, कभी ज्यादा हेल्दी होगा, कभी कम हेल्दी होगा,
एक बिल्ली के बच्चा भी नहीं कह सकते कि मतलब एक साथ 6 बिल्ली के बच्चे जन्म लिए तो आप नहीं कह सकते कि सबकी आंखें एक साथ खुलेगी। किसी का एक दिन पहले खुलता है, किसी का एक दिन बाद खुलता है। आप नहीं कह सकते कि हर बिल्ली के बच्चे एक जैसे हेल्दी होंगे। अब आप अपने सेम दूध पिलाया, सेम केयर किया तो भी। सो दैट काइंड ऑफ इंटीग्रल जेनेटिक कंस्ट्रक्शन ऑफ थिएटर, वो अगर नहीं है, अगर मुझे पहले दिन ही पता है कि मेरा नाटक 50th डे में ओपन हो जाएगा और उसमें मुझे 70 घंटे रिहर्सल मिलेगा, जिसमें मुझे मेन कास्ट मिलेगा 42 घंटे, तो ऐसे एक सिचुएशन में सिर्फ असेंबली लाइन प्रोडक्शन ही हो सकता है। उसमें जैसे एक कवि कहते हैं, सॉरी आई डू नॉट नो हाउ टू ट्रांसलेट दिस इन हिंदी, ব্যবহৃত होते होते শুয়োরের মাংস হয়ে যায়। कोई चीज इस्तेमाल होते होते दैट बिकम्स अ ड्राइड पोर्क। सो उस तरह से इट बिकम्स अ टेस्टलेस मीट, इट बिकम्स अ नॉन ऑथेंटिक आइडिया। सो जब तक ये थिएटर इस तरह का टारगेट बेस्ड एक प्रोडक्ट बना रहेगा, तब तक थिएटर से दर्शक भागते ही रहेंगे। तब तक जिसको प्रोडक्ट खरीदना है, जैसे स्टूडेंट्स को प्रोडक्ट्स खरीदना है, उसको जानना है तो करेंगे, जिसको नहीं करना है, जिसको आर्ट की जरूरत है, वो नहीं जाएंगे। सर, आपका नाटक का टारगेट ऑडियंस कौन है? इसका मतलब कोई क्वालिटी ऑडियंस है या मास है? स्पेसिफिक क्वालिटी ऑडियंस है या हर तरह के मास है आपके नाटक का टारगेट ऑडियंस? मैं जब पहले कलकत्ता में थिएटर करता था, तब तो यही सपना होता था कि मेरे नाटक का रविंद्र सदन में हाउसफुल शो होगा लगातार। 1100 ऑडियंस बैठ के देखेंगे और सांस रोक कर देखेंगे, और मैं जितने भी शो करूँ वो हाउसफुल होगा, और मैं उसको लेके कहीं भी जाऊंगा तो वो कभी सीट खाली नहीं होगी। ये मेरी बहुत निजी तमन्ना थी। उसके बाद मैं एनएसडी में गया, एनएसडी में बहुत तरह का नाटक देखा। फिर लंदन गया, लंदन में बहुत तरह का नाटक देखा। फिर मुझे मेरा एक बहुत बड़ा फेज है जिस समय मुझे लगा कि नाटक एक एक्सप्लोरेशन का मीडियम है। नाटक मैं ऑडियंस के लिए नहीं कर रहा हूँ, नाटक में मुझे किसी तरह से एज आर्टिस्ट तराशने के लिए कर रहा हूँ। मुझे मेरे लिए एक स्पेशल नाटक का लैंग्वेज बनाना है, और उस नाटक के लैंग्वेज को मुझे ढूंढना है, इसलिए मैं ट्रायल कर रहा हूँ। उस समय मेरा नाटक लेके मैं बहुत छोटे ऑडिटोरियम में शिफ्ट हो गया, छोटे छोटे स्टूडियोज में किया, बड़े ऑडिटोरियम में लगभग नहीं किया, और जो किया वो भी कुछ दर्शकों के मतलब दर्शक में भी बहुत सारे लोगों को मैं जानता था। मेरा एक बहुत पर्टिकुलर कोटेरी बन गया था कि जो कुछ मेरे दोस्त, कुछ मेरे दुश्मन वो मेरे नाटक देखने आते थे। तो उस तरह का एक पीरियड चला जब नाटक में एक तरह की रिसर्च के लिए कर रहा था, और उसके अंदर कहीं एक घमंड भी थी मुझे। मैं बहुत सारे नाटक उस समय मैं थोड़ा वेल कनेक्टेड था, पढ़ने लिखने में अच्छा था, तो मैं मोटी मोटी प्रोजेक्ट लिख के भेज देता था, और वो प्रोजेक्ट लिखने से मुझे इधर उधर से पैसे मिल जाते थे। तो मेरी रिस्पॉन्सिबिलिटी टुवर्ड्स ऑडियंस वाज एब्सोल्युटली ओवर। मेरे पास 8 लाख रुपया है, तुम मेरे नाटक देखने आओ ना आओ मुझे कोई फर्क नहीं पड़ रहा है। I can put up the best set and best costume and I can invite my audience। तो वो थोड़ा राजबाड़ी का बाई नाच की तरह हो गया कि मैं आज मेरे घर में फलाने बाई को नचवाऊंगा, तो मैं मेरे दोस्तों को बुला के उसमें दारू पीते हुए नाच देखूंगा। तो इट वाज अ मोर अ जलसा घर, इट वाज वेरी फ्यूडल। And then after almost practicing that for 8-10 years, that kind of feudal fund based upmarket theater,
फिर मुझे लगा कि मेरे थिएटर का कोई किसी तक कोई फर्क नहीं पड़ रहा है. माय थिएटर इज नॉट बीइंग एबल टू अफेक्ट एनीबॉडी. इट हैज बिकम अ पार्टी. अब घर में 4 लोगों को बुला के मटन और दारू खाने पीने का जो पार्टी का जो मजा है, मेरा थिएटर वो हो जा रहा है. मैंने देखा और मेरे ही कुछ दोस्तों ने और पहचान के लोगों ने देखा, जिन लोगों ने अंग्रेजी में और फ्रेंच में और जर्मन में मेरी तारीफ करी, और मैं उसमें खुश हो गया क्योंकि मुझे उन्हीं लोग तक पहुंचना था. तो वो एक पोस्ट कॉलोनियल डिजायर भी है कि मैं एक काले लोगों के देश का हूँ, गोरे लोग मुझे अच्छा कह रहे हैं तो फिर मैं सही मायने में अच्छा हूँ. फिर मैं मेरे देश के काले लोग क्या बोले ना बोले उससे मुझे कोई फर्क नहीं पड़ता. So after practicing that kind of theater, then I had taken another turn. जब मुझे लगा कि मुझे सच में कुछ जो नाटक मुझे करने का मन है, जो मुझे कुछ बोलने का मन है, मुझे लगना चाहिए कि मेरे लिए ये जरूरी है बोलना, तो ऐसा नाटक मुझे करना है. And then I had taken another turn and I started doing research. मैं 1-2 साल रिसर्च करके कोई एक नाटक बनाया, उसमें दर्शक के साथ इंटरएक्टिविटी किया, कोशिश किया कि जितना हो सकता है उसको आप मार्केटिंग ना करूं, उसको बहुत एक्सपेंसिव और रिच लुकिंग लोकेशन में ना करूं, उसको इजीली एक्सेसिबल स्पेस में करूं, उसमें टिकट ना रखूं, उसमें उसको सस्ते में करूं, उसमें बहुत हाई टेक्नोलॉजी का इस्तेमाल ना करूं, उसको किसी भी तरह से बहुत बुद्धि, मेरे एक प्रोफेसर जैसे बोलते थे, बुद्धिजीवी नहीं बुद्धिजीवी, जिसके सारी बुद्धि उसके जीव में है, तो उस तरह की बुद्धिजीवियों के लिए ना करूं. तो ऐसी एक चीज कोशिश करी. फिर मैं वो करते करते एनएसडी आ गया था. एनएसडी में एक तो बहुत ज्यादा इस तरह के ट्रेनिंग थिएटर में बिजी हो गया, व्हिच इज नॉट माय आर्टिस्टिक वर्क. और दिल्ली में आके ग्रुप भी बार बार बनता रहा, टूटता रहा. दिल्ली में ग्रुप थिएटर की तरह उस तरह के एक डेडिकेटेड रंगकर्मी जो 4 साल 5 साल 10 साल 20 साल 30 साल 40 साल को ये ग्रुप में काम कर रहे हैं, ऐसे ट्रेडिशन बहुत कम है. सो ग्रुप बनते रहे, टूटते रहे. तो उसके बीच में फिर फॉर्म निर्भर हो गया कि जब मुझे एक सेट, अब अभिनेता के साथ बहुत लंबे समय तक काम करने की पॉसिबिलिटी नहीं होगी और मुझे बार बार ऑडियंस एक्टर बदलने पड़ेंगे, तो मैं किसी तरह से मेरे कहने की बात को एक्टर के थ्रू नहीं कह पाऊंगा. तो फिर मुझे मेरी कहने वाली बात फॉर्म के थ्रू बोलना पड़ेगा. तो फॉर्म मुझे बहुत इंटरेस्ट करने लगा. फिर एक चौथी पर्याय है जिसमें मैं बहुत ज्यादा पॉपुलर होने की कोशिश करी कि पॉपुलर के सारे लैंग्वेज को पिकअप करूंगा, उसके वायलेंस को, उसके एंगर को, उसके वल्गैरिटी को, उसके बीग्रेडनेस को, और कहूंगा बहुत स्ट्रॉन्ग पॉलिटिकल एंड फिलोसॉफिकली इंपॉर्टेंट बात. तो कंटेंट, the heaviness of the content will not make the form also heavy. I will pick up a lightweight form for a heavyweight content, and we'll see if that is possible to make function together, so that I can talk to both mass and class at the same time, and both of them can come and both of them can enjoy my play for different things. Or maybe for the same thing, or those who have come for the niche material, they get the niche, but they also are forced to see some part which is not in their reality. And also those who have come for the mass cultural element, they also get some ideas of the deeper philosophical searches. तो ऐसा कुछ कुछ करने की कोशिश कर रहा हूं. अब पिछले 1-1.5 साल से मैं थिएटर से काफी हटके शॉर्ट फिल्म्स कर रहा हूं. मतलब वो बिना प्रोड्यूसर का खुद ही एक कैमरा लेके आई माई सेल्फ एम शूटिंग, आई एम एडिटिंग,
सो इट्स कंप्लीटली अ काइंड ऑफ होममेड फिल्म कि मैं कहीं जा रहा हूं, वहां से कोई एक्टर जुटा रहा हूं या कोई एक्टर को साथ में ले जा रहा हूं, और एकदम जीरो बजट फिल्म। जो फिल्म छोटी छोटी फिल्म है, 7 मिनट की, 10 मिनट की, 14 मिनट की, which is mostly about violence in human life, the verbal violence and many more other kinds of violence. तो ये काफी कुछ बनाते हुए जा रहा हूँ। नॉट एवरीथिंग इज इन टू द पब्लिक डोमेन। वो शायद कभी मतलब शायद 10% मटेरियल ही पब्लिक डोमेन में है, 80-90% मटेरियल कुछ लैपटॉप में, कुछ हार्ड डिस्क में, कुछ अनएडिटेड ऐसे कुछ पड़ा है। तो इस तरह के एक ओवरलैपिंग हो रहा है। लास्ट प्रोडक्शन जो किया मैंने, I had picked up some soliloquies from a very important French playwright, Wajdi Mawdud. He has written a beautiful play called Littoral. उसमें ऐसा है कि एक आदमी का मौत हुआ है और उसका बेटा बाप को कब्र देने के लिए जाता है, और कब्रिस्तान में सब लोग बोल देते हैं कि देखो ये कब्र सारे भर गए हैं, एक भी जगह खाली नहीं है, और जो 4-5 जगह खाली है वो इस देश के लोगों के लिए है। तुम इस देश के नागरिक हो, पर तुम्हारे पापा नहीं थे, तो तुम्हारे पापा के लिए ये इस देश का कब्र मिल नहीं सकता। तो वो देश दर देश घूमता रहता है कि जहां वो अपने पापा को कब्र दे सके, पर पूरे सारी दुनिया में कब्रिस्तान भर गया है और कब्र देने के लिए जगह ही नहीं मिल रही है। And in this epic journey he is meeting many people, many war, he is traveling through war and destruction. Beautiful play. He is one of the most important living playwright at that time, originally Lebanese playwright, but French citizen, Canadian and French citizen. तो ये प्ले मैंने ग्रीन रूम में किया, एंड we had 2 actors. I acted and another actor called Paras Solanki, he acted in it. And the whole play was live projected in the screen in the auditorium. We did it in the auditorium's green room. And then the play was seen through a camera and sound recording equipments by the audience on the screen, on the cyclorama screen. So उस तरह के लाइव सिनेमा करना शुरू किया है। तो आई एम वर्किंग इन द क्रॉसओवर एरिया ऑफ थिएटर एंड सिनेमा। 12 साल SRFTI में और 10 साल NSD में देने के बाद लगता है कि दोनों को कहीं मिलाना चाहिए, जिसमें लाइव एलिमेंट भी हो और रिकॉर्डेड एलिमेंट भी हो, और लाइव एलिमेंट रिकॉर्ड होके सिनेमा बन जाए और सिनेमैटिक एलिमेंट लाइव में उतर आए। तो इस तरह का एक कोई चीज लेके घोलने की कोशिश कर रहा हूं, पानी और तेल को घोलने की कोशिश कर रहा हूं। पता नहीं घुल जाए तो अच्छी बात है, अभी ये मतलब लेबोरेटरी लेवल में ही है। सो दैट्स व्हाट माय थिएटर। एक पर्सनल एक्सपेरिमेंटल जर्नी में जा रहे हैं आप, मेनली एक पर्सनल एक्सपेरिमेंटल जर्नी में जा रहे हैं। हाँ, वो हमेशा से ही था। मुझे एक काम करते करते बोर हो लगता है, मुझे एक घर में रहते रहते बोर लगता है, मुझे एक इंसान के साथ रहते रहते बोर लगता है। मैं बहुत जल्दी बोर हो जाता हूँ दुनिया की हर चीज से, इसलिए मैं एक तरह के थिएटर से भी बोर हो जाता हूँ, जिसलिए मैं एक्सेलेंस क्रिएट नहीं कर पाता। मैं नया तो क्रिएट कर पाता हूँ, पर एक्सेलेंस करने के लिए, घराना करने के लिए जो एक ही तरह की चीज सालों साल तक साधना पड़ता है, वो मैं नहीं कर पाता। আরেকটা প্রশ্ন স্যার, আপনি যেটা এর আগেও বলেছিলেন যে যখন আপনি তৃপ্তি মিত্রের সাথে কাজ করতেন বা আপনি যখন পরে নাটক করছেন, যে কোথাও গিয়ে প্রত্যেকটি নাটকের সাথে কিন্তু তার সময়, যতদিন রিহার্সাল হচ্ছে, বেশি দিন হচ্ছে বা এখন রিহার্সালের টাইমটা কমে যাচ্ছে, সেটার সাথে গ্রান্ট একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। তো সেইখানে কিন্তু আমাদের ভারতীয় থিয়েটারে কয়েকটা থিয়েটার বাদ দিলে মূলত কিন্তু গ্রান্ট নির্ভর থিয়েটার হচ্ছে। এই গ্রান্ট নির্ভর থিয়েটার হচ্ছে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশনে কিছু, আমাদের জেনারেশনে প্রচুর ছেলে মেয়ে জীবিকা হিসেবে থিয়েটার কেউ নিতে চাইছে,
যেখানে থিয়েটার কিন্তু এখনো একটা অনুদান নির্ভর, মানে থিয়েটার আলাদা একটা কোনো প্যারালাল ইকোনমি তৈরি করতে পারেনি। তো সেটাকে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? হ্যাঁ, খানিকটা গ্রান্ট আর খানিকটা ফান্ড, দু রকম পয়সা হয়। একটা হচ্ছে হ্যাঁ, ওই হ্যাঁ, সরকারি গ্রান্ট, আর একটা হচ্ছে নানা ধরনের বিদেশি ফান্ড। হ্যাঁ, এই দুটো পয়সারই যেটা সমস্যা সেটা হচ্ছে পয়সাটা প্রি এনশিওর্ড বলে দর্শকের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। আর দর্শকের কাছে দায়বদ্ধতা থাকে না বলে আহ, নিজের যেমন খুশি করা যায়। তাতে হয়তো অনেক নতুন আর্টিস্টিক জিনিস হতে পারে, কিন্তু তাতে দর্শক কোনো দর্শকের ইম্পর্টেন্সটা খুব কম হয়ে যায়। এই থিয়েটার কোনোদিনই জীবিকা হয়ে উঠতে পারবে না। এই গ্রান্ট এবং ফান্ড নির্ভর থিয়েটার, এটা শুধু যারা গ্রান্ট এবং ফান্ডের অ্যাপ্লিকেশন ভালো লিখতে পারেন, যার মধ্যে আমিও একজন, তারাই করবেন এবং তারাই পয়সাটা বেশিরভাগ লুটে পুটে নেবেন। কারণ আমি তো গ্রান্টটা পেয়েই গেছি, আমার তো গ্রান্টটার উপরে আর নাটকের সাকসেস ডিপেন্ড করছে না, নাটকের সাকসেসের উপর তো গ্রান্টটা ডিপেন্ড করছে না। তার ফলে যদি আমার অবাবু অভিনেতাকে না পছন্দ হয়, তাহলে আমি ক বাবু অভিনেতাকে নিয়ে নেব। তাতে যদি আমার নাটকটা একটু খারাপও হয়, তাহলেও আমার কিছু এলো গেল না, কারণ আমার পয়সাটা ইনশিওর্ড। তো এই যে ফান্ডটা এবং গ্রান্টটা দেবার পরে তার মধ্যে কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই, এর ফলে এটা শুধুমাত্র ওই ফান্ড এবং গ্রান্টটা যিনি জোগাড় করেছেন, যার নামে অথবা যার লেখাতে অথবা যার কানেকশনে অথবা যার ছড়ি ঘোরানোয় অথবা যার ফোন করায় ওই গ্রান্টটা পাওয়া গেছে বা ফান্ডটা পাওয়া গেছে, সেই লোকটির সম্পূর্ণ দায়িত্ব শেষ হয়ে গেল যে তার নাটকটা ভালো করবার। তার নাটকটা এবার সে তার যা ইচ্ছে করতে পারে, সেটা অনেকের ভালো হবার প্রয়োজন নেই, সেটা দর্শকের কাছে, অনেক দর্শকের কাছে পৌঁছানোর প্রয়োজন নেই, সেটা তার ওই বন্ধু বান্ধবের থিয়েটার হয়ে গেল। সেই নাটকে, গ্রান্ট বা ফান্ড নির্ভর নাটকে কিন্তু কোনোভাবেই জীবিকা সম্ভব নয়, কারণ সেটা তো উচ্ছিষ্টান্ন। আমি আমার একটা ফান্ড আমি পেয়ে গেছি, আমি তার মধ্যে আমার 4টে অভিনেতা দরকার, আমি তার মধ্যে অমুককে ডেকে বললাম আমি তোমাকে, আমার খুব পছন্দ, তুমি আমার নাটকে অভিনয় করো। তো তারপরে যদি সে আমার কথা অনুযায়ী না চললো, তাহলে আমি বললাম যে তোমার বাঁ কানটা আমার পছন্দ নয়, তুমি চলে যাও, আমি অমুকের বাঁ কানটা আমার বেশি পছন্দ, আমি অমুক লোকটাকে নেব। যদি থিয়েটারকে জীবিকা করতে হয়, তাহলে থিয়েটারের সোর্সটা ক্রাউড ফান্ডিং হতেই হবে। সেটা টিকিট বেচে বা টিকিট পুশ সেল করে, বা সেটার ওই তার একটা বক্স অফিস থাকতেই হবে। যে নাটক বক্স অফিস নির্ভর নয়, সে নাটক জীবিকা হতে পারে না। হয়তো একজন দুজনের ক্ষেত্রে হবে, কিন্তু অনেকের ক্ষেত্রে হবে না, মানে পুরো দল বা পুরো গোষ্ঠীর ক্ষেত্রে হবে না। সেটা ওই 6,000 টাকার একটা রেপার্টরি গ্রান্ট, সেই 6,000 টাকায় তো 1 মাস যদি কেউ আসে, তাহলে তার বাস ভাড়াও পুরো হয় না। তো বাস ভাড়া, এবং হয়তো বাস ভাড়াটা পুরো হয়, বাস ভাড়া এবং টিফিনটাও পুরো হয় না। তো ওই 6,000 টাকার রেপার্টরি গ্রান্ট আর 12,000 টাকা গুরু, ওটা তো একরকমের অপমান। ও তো ওর থেকে 10,000, 10,000। ওর থেকে 10,000, ওর থেকে তো একটা স্কিল্ড লেবারও বেশি পায়, একটা স্কিল্ড লেবার 700 টাকা পায় পার ডে। তার মানে সে যদি মাসে 30 দিন কাজ করে, তাহলে সে 21,000 টাকা পায়, শুধু 8 ঘন্টা যদি কাজ করে। আর যদি সে 5 দিন ছুটিও করে, তাহলেও সে 18,000 টাকা পায়। মানে তাহলে কি একটা অভিনেতা, একটা আর আনস্কিল্ড লেবারের পয়সাটা ওর থেকে বেশি, তাহলে কি একটা আনস্কিল্ড লেবারের থেকেও একটা অভিনেতা এতই খারাপ? একটা দলে, নাটকের দলে কাজ করা লোক এতই খারাপ? ওটা সিধে সিধে সংস্কৃতি করা লোকেদের একটা অপমান করা, যে এই দেখো, এইটা হচ্ছে তোমাদের আসল সিচুয়েশন, ইয়ে তোমারি औकात है, ये देख लो, তোমারি औकात एक डेली लेबर से भी कम है। যে লোকটা রাস্তায় বসে ফুচকা বেচছে, সে তারও তোমার থেকে উপার্জন বেশি। বা যে লোকটা আমার কাজের মাসি যে ঘর মুছে দিচ্ছে, সেও হয়তো যদি দিনে 8 ঘন্টা ঘর মোছে, তাহলে হয়তো আমার থেকে বেশি উপার্জন করছে।
সুতরাং ডোমেস্টিক হেল্পের থেকেও একটা খারাপ পেমেন্ট। তো এইরকম একটা জঘন্য পেমেন্ট, এটা যে কেনই বা দল নেয় এবং এই ফান্ডের থেকে, এবং তারপরে নানাভাবে সেই পয়সাটা না দিয়ে সেই পয়সাটায় থিয়েটার করে সেই পয়সাটা খানিকটা দিয়ে খানিকটা সই করিয়ে নিয়ে দলের নির্দেশকের পেট চলে, তার মঞ্চের ভাড়া আসে, তার শোটা রান করবার জন্য তো ওই রেপার্টরি গ্রান্টের থেকে টাকা দিতে হয়। যদি মাঝখানে 2 বছর প্রোডাকশন গ্রান্টের পয়সা না আসে তাহলে রেপার্টরি গ্রান্ট দিয়ে চালানো হয়। আবার রেপার্টরি গ্রান্টের পয়সা না এলে ওই ইয়ের গ্রান্টের প্রোডাকশন গ্রান্টের পয়সা দিয়ে চালানো হয়। তার ফলে এইরকম একটা অসম্ভব উচ্ছিষ্টান্ন ভোগী একটা সমাজ যে সরকার জেনে বুঝে তৈরি করেছে, এটা সংস্কৃতির লোকেদের পায়ের তলায় রাখবার জন্য, এটা বুঝিয়ে দেবার জন্য যে তুমি তোমার ওইটুকুই ভ্যালু, আর আমি এই তোমার জন্য শুকনো হাড়ের টুকরোগুলো ফেলবো আর তুমি দৌড়ে দৌড়ে এসে কেউ কেউ করবে, কারণ তোমার নাটক তো কেউ দেখবে না, কেউ দেখতে চায় না। আমরাও গর্ব করে বলতে পারিনি যে আমাদের চাই না ওই উচ্ছিষ্টের পয়সা। আমার নাটক দর্শক হাউসফুল করে দেখবে, আমার নাটক শো করলে এমনি লোকে দেখবে, এবং তাতে আমার একটা শো করলে যা টিকিট বিক্রি হবে সেটা তোমার পুরো মাসের উচ্ছিষ্টান্নের থেকে বেশি। তো সেইটা যেহেতু আমরা করতে পারিনি, আমরা যেহেতু সিনসিয়ারলি করতে পারিনি, আমরা ওই মধ্যবিত্ততার মধ্যে ঢুকে গেছি, তার ফলে এই ফান্ডার গ্রান্টের নাটকের যেরকম অবস্থা সেটা হবার কথা ছিল সেরকমই হয়েছে। আর তার ফলে নাটকের প্রফেশনে যা হবার ভবিষ্যৎ ছিল তাই হয়েছে। স্যার, একটা প্রশ্ন আপনার কাছে, যে বাংলা থিয়েটারে পোস্ট মডার্ন থিয়েটারের চর্চা কি উল্লেখযোগ্যভাবে হচ্ছে আপনার মনে হয়? আমি বাংলা থিয়েটার প্রায় রেগুলারলি 10 বছর দেখি না, আর পোস্ট মডার্ন থিয়েটার বলে বিশেষ কোনো থিয়েটারের ধরন নেইও। নানা রকম অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন হয়ে চলেছে, এবং আমি যেটুকু যা বাংলা থিয়েটার দেখেছি তাতে তার মধ্যে উত্তরাধুনিকতার নানা রকম সূত্রপাত আমি দেখতে পেয়েছি। যেমন আমি কর্নেলকে কেউ চিঠি লেখে না দেখেছি, তাতে নানা রকম উত্তরাধুনিকতার এলিমেন্ট ছিল। বা ওই রকম অনেক নাটক দেখেছি যাতে এক ধরনের ভারতীয় উত্তরাধুনিকতা রয়েছে। ওই ফরাসি উত্তরাধুনিকতাকে কপি করতে হবে, ফরাসি উত্তরাধুনিকতাটা যেটা আমেরিকায় গিয়ে ইংরেজিতে ট্রান্সলেটেড হলো, আর তারপরে আমরা সেই ইংরেজি অনুবাদের ভারতীয় ভাষায় অনুবাদ পড়ে উত্তরাধুনিক হয়ে উঠবার চেষ্টা করলাম। ওই ইউরোপ আমেরিকার এঁঠো উত্তরাধুনিকতার থেকে বেরিয়ে অনেক নানা ধরনের মেটা মডার্নিটি, অল্টার মডার্নিটি তৈরি হয়েছে। সেটা হয়তো তার মধ্যে এক ধরনের উত্তর ঔপনিবেশিকতাবাদ রয়েছে, এক ধরনের পোস্ট কলোনিয়ালিটি রয়েছে। সো আমার মনে হয় বাংলা থিয়েটারের মধ্যে ফ্রেঞ্চ পোস্ট মডার্নিটির থেকে বা ওয়েস্টার্ন পোস্ট মডার্নিটির থেকে আমি এক ধরনের, তার থেকেও বেশি এক ধরনের পোস্ট কলোনিয়ালিটি দেখতে পেয়েছি, এবং তার মধ্যে এক ধরনের মার্জিনাল আইডেন্টিটির রিপ্রেজেন্টেশন দেখতে পেয়েছি। তো সেই যেটা আমার মনে হয় তৃতীয় বিশ্ব হিসেবে বেশি জরুরি কাজ হয়েছে। সুতরাং আমি ওই ওয়েস্টার্ন পোস্ট মডার্নিটিটা বাংলা থিয়েটারে হলো কিনা সেটা নিয়ে খুব একটা কনসার্নড নই। ওটা যারা পোস্ট মডার্নিটি বা ওই বিশেষ যে ধরনের নাটকটার বিষয়ে তুমি ইঙ্গিত করছো, সেই নাটকটা যারা বিদেশে শো করতে চায় তারা মানে ওই আর্ট গ্যালারি সার্কিটে যারা শো করতে চায় তারা একরকম ভাবে অ্যাকোয়ার করতে চায়। বিদেশেও যারা থিয়েটারে শো করতে চায় তারা হয়তো এরকম অতটা ওরকম করে না। আসলে অনেকে ব্যর্থ ভিজুয়াল আর্টিস্ট, তারা ভিজুয়াল আর্টিস্টে তো বিখ্যাত হতে পারলে কোটি কোটি টাকা, তো একটা ছবি বিক্রি হলে 3 কোটি টাকা, একটা ইনস্টলেশন বিক্রি হলে কয়েক কোটি টাকা, তো সেই পয়সার লোভটা অনেক ওয়ানাবে ভিজুয়াল আর্টিস্ট যারা, তাদের দেখিয়েছে যে এই পারফরমেন্স আর্টের রাস্তাটা একটু ইজি মতো, এই পারফরমেন্স একটু থিয়েটার বা এই পারফরমেন্সের রাস্তাটা দিয়ে ঢুকে পড়লে ওইদিকে যেহেতু কম্পিটিশনটা কম,
সেইটা করে যদি ভিজুয়াল আর্টের গ্যালারি আর্টের দিকে ঢুকে পড়া যায়, তাহলে ওখানে নিজের কাজটা বেচে একটু বেশি পয়সা রোজগার করা যাবে। সুতরাং ওই উত্তরাধুনিক নাটক বলতে অধিকাংশ যেটা হয় সেটা ওই বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সির এক বিশেষ ধরনের আর্টকে, তাদের দেশের আর্টকে প্রমোট করবার চেষ্টার একটা লক্ষণ। একটি বিশেষ দেশ তো চেষ্টা করবে যে তার দেশে যে রকমের আর্ট হয় সেই আর্টটার জন্যই সে ফান্ড করে। ভারতবর্ষ যদি অন্য কোনো একটা দেশে কোনো একটা আর্টিস্টকে ফান্ড করে, তাহলে সে নিশ্চয়ই চাইবে না যে তার দেশের মতো করেই করবার জন্য সে ফান্ডটা দিক। তার জন্য তো তার দেশের ফান্ড আছেই। কিন্তু আমি যদি ভারতীয় হয়ে কাউকে একটা ফান্ড করি, সে যদি বলে যে আমি ভারতনাট্যমের সঙ্গে ব্যালে মিলিয়ে কিছু একটা করব, তাহলে তাকে ফান্ড করবার একটা যুক্তিযুক্ত দেখা যায়। তো সেইভাবেই কোনো একটা বিদেশি ফান্ডের পিছনে সবসময় নিজের দেশের কালচারাল প্রমোশন লুকিয়ে থাকে। তো সেইটাকে অনেক সময় আমরা আদর্শ উত্তরাধুনিক বলে ভুল করি। তো সেই বিপদটা থেকেও একটা খুব বাঁচবার প্রয়োজন আছে। একটা কি প্রশ্ন দেখতে পাচ্ছিলাম বাংলাদেশে নানা রকম নিরীক্ষামূলক। হ্যাঁ, বাংলাদেশে বেশ কিছু পরীক্ষামূলক বাংলা নাট্য প্রযোজনা হয়েছে, এর মাঝে হ্যাঁ। লোকজ ফর্মের ব্যবহার লক্ষণীয়। আচ্ছা, এটা একটা প্রশ্ন ছিল যে সময়ের সাথে প্রসিনিয়াম থিয়েটার তো দেশীয় লোকনাট্য জায়গা করে নিয়েছে, আবার প্রসিনিয়ামের বাইরেও বিভিন্ন পরীক্ষামূলক নাটক হচ্ছে, যার মধ্যে আমাদের দেশীয় নাটকের আঙ্গিকগুলো ব্যবহার হচ্ছে। তো এই জার্নিটার আপনি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? দেশীয় নাটকের যেটা দেশীয় নাটক, দেশজ নাটক, সেইটা প্রসেনিয়ামের দাক্ষিণ্য না পেলেও চলবে। তার প্রসেনিয়ামের তার কোনো দরকার নেই। প্রসেনিয়ামের হয়তো দরকার রয়েছে দেশীয় নাটককে আত্মীকরণে। যে হয়তো তামাশা করছে বা আঙ্কিয়া নাট করছে বা কথাকালি নাচছে বা ভাবাই করছে বা দশাবতার করছে বা নৌটঙ্কি করছে বা যাত্রা করছে, তার ভারী দায় পড়েছে যে সে প্রসেনিয়ামে সে অঙ্গীভূত হতে পারলো কি না পারলো তাই নিয়ে। আমরা যেমন ভারতরং মহোৎসব করি এবং সেখানে অনেকবারই আমরা চেষ্টা করি যাত্রার দলকে আনতে। যাত্রার দল মানে যাত্রা একটা ভারতীয় লোকনাট্য এবং সেটা দেখাতে চাই, এবং অনেক সময় আমরা বড় যাত্রার দল আনতে পারি না, কারণ আমাদের ভারতরং মহোৎসবটা হয় ওই ফেব্রুয়ারি মাসে, সেটা যাত্রার পুরোপুরি সিজন, এবং সেই সময় আমরা শো ফি দিই 1.5 লাখ টাকা। কিন্তু সেইটার জন্য ট্রেনে করে আসা যাওয়া শো করা ইত্যাদি নিয়ে 5-7 দিন সময় নষ্ট হয়। সেই 5-7 দিনে একটা যাত্রার দল হয়তো 10টা বা 12টা শো করে ওর থেকে অনেক বেশি টাকা রোজগার করবেন। সুতরাং ভালো যাত্রার দল ভারতরং মহোৎসবের জন্য ভুলিয়ে ভালিয়ে আনা বা ভালো তামাশার পারফরমেন্স ভারতরং মহোৎসবের জন্য ভুলিয়ে ভালিয়ে আনা, সেটা খুবই ডিফিকাল্ট। সাধারণত আনতে গেলে হয় খুব সাধ্য সাধনা আরাধনা উপাসনা করতে হয়, অথবা ঝর্তি পড়তি দেশজ নাটকের দল এই ধরনের তথাকথিত ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পারফর্ম করতে আসে, কারণ তার একটা নিজের ভ্যালিডিটি আছে। এবার প্রসেনিয়াম এক ধরনের ইউরোপীয় বাস্তববাদ করতে করতে সেটার দর্শক সীমাবদ্ধ হয়ে গেছে। সে নতুন এলিমেন্টের জন্য খানিকটা দেশজ নাটক খুঁজে এনেছে, খানিকটা ভিডিও খুঁজে এনেছে, খানিকটা ইন্টারনেট খুঁজে এনেছে, খানিকটা পশ্চিমী মঞ্চসজ্জার সঙ্গে ভারতীয় পরিচ্ছদ খুঁজে এনেছে। এরকম সে নানাভাবে নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোলবার চেষ্টা করছে। সেইটা চিরকালই চলতে থাকবে। প্রসেনিয়ামের যে কাউকে টিকে থাকবার জন্য নতুন করে নিজেকে আবিষ্কার করতে হয়। সেই দেশজ নাটক সবসময় নিজেকে আবিষ্কার করে চলেছে। সে যে পটচিত্র নিয়ে গান করে, সে হয়তো তাকে এক্ষুনি বললে সে 10 মিনিটের মধ্যে করোনা নিয়ে একটা পটের গান শুরু করে দেবে।
সুতরাং তাকে সমসাময়িক হয়ে উঠবার জন্য কোনো চেষ্টাই করতে হয় না। দেশজ শিল্প এর মূল জোরের জায়গাটাই হচ্ছে যে সেটা সবসময় সমসাময়িক। সমসাময়িক, হ্যাঁ। সেটা যখন যেরকম হচ্ছে সে পটের মধ্যে বন্দুক এঁকে দেবে, সে বারবার সে সময়ের পটের কথা মধ্যে বলছে, উড়োজাহাজ এঁকে দেবে, সে বারবার সে সময়ের কথা বলছে। হ্যাঁ সে লেটো গানের মধ্যে তার নিজের সময়ের কথা ঢুকিয়ে দেবে। হ্যাঁ। তার মধ্যে সম্পূর্ণ তার ওই ন্যারেটিভ বাইন্ডিংটা নেই। তার মধ্যে সমাজ এবং সময় সবসময় ফ্লুইড হয়ে ঢুকে পড়ছে। এই রিটেন প্লের ক্ষেত্রে প্রসেনিয়ামের যে সমস্যা, যে আমি আজকে থেকে 70 বছর আগে লেখা একটা নাটককে কি করে আজকের দিনে জাস্টিফাই করব, বা একটা ঐতিহাসিক নাটক কি করে করব, একটা পৌরাণিক নাটক কি করে করব, বা আমার সময়ের কথা কি করে বলবো, এইসব করবার জন্য তাদের নানা রকম ভাবে কখনো দেশজ কখনো বিদেশজ মেটেরিয়াল জোগাড় করতে হচ্ছে। তো সেইটা প্রসেনিয়ামের টিকে থাকার চেষ্টা, তো তাকে নিজেকে রিইনভেন্ট করার চেষ্টা, সে চেষ্টা ভালোই, যদি সেই চেষ্টায় কিছু কিছু ভালো ফলও হয়েছে আর কিছু কিছু কুৎসিত ফলও হয়েছে, তো ভালো হয়েছে, অনেকই হয়েছে। স্যার একটা প্রশ্ন আছে, বলা যেতে পারে প্রায় শেষ প্রশ্ন, যে বিশ্ব নাটকের নিরিখে ভারতীয় থিয়েটারের গুণগত অবস্থান আপনার মনে হয় কিরকম, মানে আপনার ব্যক্তিগত মত? যেটা ভারতের ট্র্যাডিশনাল থিয়েটার সেটা তো বিশ্ব নাটকের থেকে অনেকটাই বেশি ভালো। হ্যাঁ। ভারতীয় মানে সেটা তো অনেকে শিখতেও আসেন, সারা পৃথিবী হ্যাঁ। থেকেই লোকে কথাকলি, কুডিয়াট্টম, ওড়িশি, ভারতনাট্যম, মানে যেখানে নাট্যশাস্ত্র আছে এবং যেখানে তার ডেপথ রয়েছে, এক্সপ্লোরেশন রয়েছে, মনোধর্মা রয়েছে, ছৌ, এসব তো সব নানা রকমের আঙ্গিক, বাচিক, আহারীয়, সাত্বিক সব রকম জিনিসই লোকে শিখতে আসে। সে তো আদিশক্তি এর একটা 10 দিনের কোর্স করায়, সেটা করবার জন্য দেশ বিদেশের লোকেরা ঝাঁপিয়ে পড়ে শেখবার জন্য। সুতরাং ওই ট্র্যাডিশনাল মেটেরিয়ালটা যেটা, সেটা নিয়ে যে নাটক, সেটার মধ্যে একটা অসম্ভব হায়ার পসিবিলিটি রয়েছে। আমাদের কাছে তো শরীরটা শরীর না, সেটা একটা সাধনার বিষয়, বা শিল্পটা একটা সাধনার বিষয়, এর মধ্যে খানিকটা ট্রান্সেন্ডেন্টালিজম, খানিকটা স্পিরিচুয়ালিটি, এইসব সব রয়েছে। তো সেই এরিয়াটা ইউরোপ আমাদের কাছে শিখতে আসে, আর আমরা ইউরোপের কাছে টেকনিকটা শিখতে চাই, যে ওই 4টে নতুন ইকুইপমেন্ট কি করে হবে, 4টে নতুন যন্ত্র কি করে ব্যবহার করব। তো ইউরোপ আমেরিকা আমাদের কাছে ফিলোসফিক্যাল ডেপথটা শিখতে আসে, কারণ সেটার গুণগত মান আমাদের কাছে ভালো, আর আমরা ওদের কাছে টেকনোলজিক্যাল এক্সেলেন্সটা শিখতে যাই, কারণ ওদের কাছে ওটা ভালো। ফিলোসফিক্যালি এক্সপ্লোরেশনের জায়গায় একটা আমানুর মাধব চাকিয়ার যা করতে পারেন, তার প্যারালাল হয়তো শুধুমাত্র মিন্তানাকা বা কাজুও ওনো। এই এশিয়ান পারফরমেন্সের মধ্যে একটা পার্টিকুলারলি এশিয়ান, ইস্ট এশিয়ান, সাউথ এশিয়ান পারফরমেন্সের মধ্যে এক্সপ্লোরেশন ডেপথ অনেক বেশি। সেটা মানে কয়েকশো বছর লাগবে ইউরোপ আমেরিকাকে অ্যাকোয়ার করতে। ইউরোপ আমেরিকা ডিসিপ্লিন এবং টেকনিক্যালি খুব অর্গানাইজড, এবং যেহেতু থিয়েটার এবং পারফরমেন্সটা এক ধরনের একটা প্রফেশনাল মেটেরিয়াল, ওটা না ঈশ্বরের সাধনা, না শখের চপমুড়ি খাওয়া, ওটা একটা জব, তার ফলে তার মধ্যে একটা প্রফেশনাল ফিনেস আছে। সেই প্রফেশনাল ফিনেসটা অবশ্যই আমাদের শেখবার দরকার, যাতে আমরা অনেক সময় ঈশ্বরের সাধনা করলেই প্রফেশনাল ফিনেসটার কথা মনেও রাখি না। যেমন আমানুর মাধব চাকিয়ারকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কার জন্য নাচেন, আপনার তো পারফরমেন্স 50টা লোক বসে দেখে কুতাম পালামের মধ্যে। তো উনি খুব সরল ভাবে জবাব দিয়েছিলেন, আই ডান্স ফর দ্য ল্যাম্প। কুডিয়াট্টমের সামনে একটা প্রদীপ জ্বালানো থাকে, আর সেই প্রদীপটা সকালবেলা এক মুঠো ধুলো মেরে নিভিয়ে দেওয়া হয়, তাতেই আর কি দানবের দলন হয় এবং সত্যের জয় হয়। তো উনি বলেছিলেন, আই ডান্স ফর দ্য ল্যাম্প, আই ডান্স ফর দ্যাট লাইট। তো ওই রকম চাই স্পিরিচুয়ালিটির জন্য হোক, অথবা এই যে আমাদের শখের থিয়েটার, তো সেই হবি থিয়েটারে ওই প্রফেশনালিজমটা নেই আমাদের।
আর একটা জিনিস যেটা আমাদের নেই, আমাদের যেহেতু আমরা সবসময় গর্ব করি যে একটা ভীষণ পুরনো ট্র্যাডিশন আমরা, তাই জন্য আমাদের আর্কাইভিং এর সেন্সটা খুব খারাপ। আমরা কাউকে রাখতে চাই না, আমরা ভীষণ সেলফি ফেসিং একটা রেস, এবং সবাইকে মুছে ফেলতে চাই, নিজেকেও মুছে ফেলতে চাই। কেউ এটা কালকে করেছিলাম কাজ, ওটার আর বিশেষ কোনো ভ্যালু নেই, আজকে তো নতুন কিছু করছি। তো ওই আর্কাইভিং ডকুমেন্টেশনটাও বোধহয় ইউরোপ থেকে খুবই শেখবার দরকার, ওটারও গুণগত মান ওদের খুব ভালো। তো এইরকম নানা রকম কিছু আমাদের ভালো, কিছু ওদের ভালো। স্যার আজকে অনেক আপনার সময় হয়ে ঘন্টা এসেছে। না, থ্যাংক হয়ে ইউ। গেছে। অনেকগুলো খুব, হ্যাঁ মানে সময়টা বুঝতেই পারলাম না, মানে অনেকটা ঋদ্ধ হলাম আপনার কথায়। থ্যাংক ইউ। আমরা যদি পরবর্তীকালে হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো এক্সপ্লোশনে গেলে আপনাকে আবার ডিস্টার্ব করবো স্যার তখন। নিশ্চয়ই। আজকের মতো হ্যাঁ, আজকের মতো শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আমারও খেতে যেতে হবে। নিশ্চয়ই স্যার। বাই।